শুনতে পাচ্ছিস? কে কে ওখানে? আমাকে মেরো না, আমাকে 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 ছেড়ে দাও। জেকে বাংলা 12 AM। সময়টা বিকেলের শেষ ভাগ। ঢলে পড়া সূর্যের আলো উঠানের শেষ ভাগের মেহগনি গাছের মগডালের ফাঁক দিয়ে আমার মুখে পড়ছে। এবারও বিস্তর মেকআপ লাগানো মুখটা ঘেমে তেলতেলে হয়ে আছে আমার। আজ সপ্তমবারের মতো বিয়ে ভেঙেছে আমার। অবশ্য এটা নতুন কিছু না আমার জন্য। অন্য কোনো মেয়ে হলে এতক্ষণে কেঁদে কেটে ভাসিয়ে দিত। আমার মা কাঁদছে না, তার মতে আমার কপালে বিয়ে নেই। বাবা কাঁদছেন লুকিয়ে লুকিয়ে, মানুষের কথার জন্য না, আমার বিয়ে হচ্ছে না সেই জন্য কাঁদছে। আমি ভারী লেহেঙ্গাটা উঁচু করে উঠান থেকে ঘুরে আসলাম। মানুষের আনাগোনা নেই। ডেকোরেটরের লোকজন প্যান্ডেল থেকে জিনিসপত্র ভ্যানে ভরে নিয়ে যাচ্ছে। বাড়ির দক্ষিণ পাশে একটা ড্রাম আছে যেটাতে টিপকল লাগানো। এটা মূলত খাবার শেষ করে মেহমানদের হাত ধোয়ার ব্যবস্থা। দু একজন চাচিরা পান খেয়ে বগলের নিচে করে পান নিয়েও যাচ্ছে। আমি আমার রুমে যেতেই চোখ পড়ল আম্মা আব্বুর রুমে। ঝগড়া করছে একজন আরেকজনের সাথে। অন্য রুমে 3 বোন মেকআপ তুলতে ব্যস্ত। একজন ছবি তুলে ফেসবুকে আপলোড করছে। আমি বুঝতে পারছি ঝগড়াটা আমাকে নিয়ে হচ্ছে। আমার গ্রামের মানুষ সাধারণত 16 থেকে 17 বছর হলেই বাবা মেয়েরা মেয়েদের বিয়ের তোড়জোড় শুরু করে দেয়। সেখানে আমার বয়স 24 পেরিয়ে 25-এ পা দিল, কিন্তু আমার বিয়ে হচ্ছে না। কোনো এক অজানা কারণে বিয়ে ভেঙে যায়। এবার বর পালিয়ে গেছে, একবার অ্যাক্সিডেন্ট হয়েছে, একবার ছেলে বিয়েতে না করে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমি আমাকে কম সুন্দরী বললেও ভুল হবে। লোকেরা বলে আমার মতো মেয়ে এই গ্রামে পাওয়া মুশকিল, কিন্তু পাত্রপক্ষ এসে বলে যায় পরে জানাবে, আর জানায়ও না। জানালেও বিয়ে ভেঙে যায়। আমার ছোট 3 বোন আছে, 2 জন যমজ। ওদের বয়স 22 বছর হলো। অন্যটা সবার ছোট, বয়স 19। ওদের কারোর বিয়ে হয়নি। কারণটা হলাম আমি। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে রুমে ঢোকার আগেই দেখলাম আম্মু রেগে মেগে বাইরে যাচ্ছে। গন্তব্যস্থল জানার আগ্রহী হতেই মায়ের পিছু পিছু ছুটলাম আমি। মা ডেকোরেটরের লোকজনদের বলছে, দেখো বাপু, আজ এসব খুলে টুলে নিয়ে যাও, কাল আবার নিয়ে এসো, কিন্তু কালী উঠানে 3 প্যান্ডেল হবে মনে রেখো। আজ নিয়ে যাও, আজকে এখানে সাজিয়ে রেখে শুধু শুধু ভাড়াটা দিতে পারবো না আমি। মা কথাটা বলেই কাপড়ের আঁচলটা কাঁধে ফেলে খালি পায়ে দ্রুত খাবারের কাছে গিয়ে হাঁক দিতে লাগলেন। আমি ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারলাম না। আমি ভেতরে গিয়ে ফ্লোরের দিকে তাকিয়ে গুনে গুনে পা ফেলছি। হঠাৎ কারো পা দেখি চমকে উপরে তাকালাম। দেখি বাবা থমথমে মুখে আমার দিকে তাকিয়ে আছেন। আমি মুচকি হেসে বাবাকে জড়িয়ে ধরলাম। এই লোকটা আমার পক্ষে সবসময় থাকে। কেউ বুঝুক আর না বুঝুক, আমার বাবা আমাকে সবসময় বুঝবে। আমি বাবার পাঞ্জাবির বোতাম খুলে আবার লাগাতে লাগাতে বললাম, বাবা, আমি বুঝতে পারলাম না মা কালকেও প্যান্ডেল সাজাতে বলল কেন? বাবা বললেন, তোর মা ঠিক করেছেন কাল একদিনে তোর 3 বোনকে বিয়ে দেবেন। আমি মুখ খুলে বাবার দিকে তাকালাম। বাবার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। এই লোকটা অল্পতেই কেঁদে ফেলে, একেবারে ন্যাকা মেয়েদের মতো। আমি বললাম, বাবা কেঁদো না তো। আল্লাহ তাআলা প্রত্যেকটা মেয়ের জীবনেই একজন পুরুষ পাঠিয়েছেন, সেই হিসেবে আমার জন্য পাঠিয়েছেন। তুমি আর তোড়জোড় করো না তো। সঠিক সময় আসুক, আল্লাহ তাআলা নিজ থেকেই সব ব্যবস্থা করে দিবেন। ধৈর্য ধরো বাবা, ধৈর্যের ফল মিষ্টি হয়। এবার সরো তো, আমি আর এই ড্রেস পরে থাকতে পারছি না। আমি রুমে গিয়ে বিছানায় বসে পড়লাম। একটা চিরকুট এখনো পড়ে আছে এখানে। আমি চিরকুটের উপর হাত বুলিয়ে অস্ফুট স্বরে বললাম, কি আপনি? আমাকে আর কত অপমান বদনাম সহ্য করতে হবে? বদনামের পাল্লাটা বেশ যে ভারী হয়ে গেছে, আর বয়ে বেড়ানোর শক্তি আমার নেই। আমার যেহেতু গ্রামে থাকি, তাই এখানে নিজস্ব ওয়াশরুম বলতে কিছু নেই। ঘরের পেছনের দিকে একটা টিউবওয়েল আছে, সেখানে গোসলের ব্যবস্থা। আমি 2 বালতি পানি টিপে টিপে মাথায় লাগাতে লাগলাম। মেকআপ ঘষে তুলতে যা তা অবস্থা হয়ে গেল আমার। এই একটা জিনিস আমি অপছন্দ করি, কিন্তু আমার বোনেরা ঠিকই জোর করবে। আমি ফ্রেশ হয়ে বিছানায় বসে চিরকুটটা হাতে নিলাম, পড়তে আরম্ভ করলাম আবারও। এই নিয়ে 21 বার চিরকুটটা পড়া শেষ আমার। লেখা আছে, আপনি কখনো ভোরে ঘুম থেকে জেগে ওঠার সূর্য দেখেছেন? কি অপরূপ সৌন্দর্য, তাই না? আপনি ঠিক তেমনই স্নিগ্ধ কোমল। আপনাকে কি বলে সম্বোধন করব ঠিক বুঝে উঠতে পারছি না। প্রিয় মানুষদের নাকি অনেক নামে ডাকা যায়, তবে আপনি কি আমার সত্যি প্রিয়? প্রিয় হওয়ার অধিকারটা আমার এখনো হয়নি। যেদিন প্রিয় হতে পারবো সেদিন কোনো নাম দিব। আপনার বিয়ে হচ্ছে না কারণটা আপনি জানেন না, তবে আমি অনেকটাই জানি বলে মনে হচ্ছে। যদি কখনো দেখা দেই তবে বলবো আপনাকে। আপনি জানেন এই বাংলা চিরকুটটা লিখতে আমার কত কষ্ট হয়েছে? এটা 1 সপ্তাহ আগের লেখা চিরকুট, তবে শেষ 2 লাইন যোগ করে দিলাম। আজ আপনার বিয়ে, তবে আজও আপনার বিয়েটা ভেঙে যাবে। ইতি, জিনালয় থেকে বলছি। এইটুকুতে চিঠির মধ্যে কোনো আকর্ষণ আছে জানি না, কিন্তু বারবার পড়তে ইচ্ছে করে।
জিনালয় কি? কে বলেছেন? আমি ভাবতে বোনদের রুমে গিয়ে বসলাম। ওরা হাসাহাসি করছে ওদের বিয়ে নিয়ে। মেজ 2 বোনের নাম তুবা ও দিবা, ছোট বোনের নাম ইভা। তুবা আমাকে টিপ্পনি কেটে বলল, জানিস আমাদের কাল একসাথে সবার বিয়ে, তুই ছাড়া। তোর কপালে বিয়েটি নেই বুঝলি? বর কাকে বলে সেটাই তুই জীবনে বুঝতে পারবি না। শেষমেশ দেখবি কোন এক ভিখারির হাতে তুলে দিয়ে আসবে তোকে বাবা, বলেই হো হো করে হাসতে আরম্ভ করছে। আমি কিছু বলছি না, মুচকি হেসে ইভাকে বললাম, ইভা এদিকে আমার রুমে আয় তো, কথা আছে তোর সাথে। ইভা নাচতে নাচতে আমার রুমে আসলো আমার পিছু পিছু। ইভা বলল, আপু দেখো তোমার খুব শীঘ্রই বিয়ে হবে, আমরা এমনটাই মনে হচ্ছে। আর কিছু বলার আগেই মা এসে ইভার হাত ধরে টেনে নিয়ে গেলেন, বললেন, এই তুই জানিস না তোর সকালে বিয়ে? তুই আবার ওই মেয়ের কাছে কেন গেছিস? নিজের তো বিয়ে হচ্ছে না, তাই তোদের বিয়ে ভাঙার প্ল্যান করছে। ইভাকে ঘরে দিয়ে মা আসলো আমার রুমে, হাতে গরম একটা খুন্তি। আমার সাথে কথা বলতে বলতে আমার বাম হাতে খুন্তিটা লাগিয়ে দিলেন। আমার চিৎকার শুনে বাবা বাসার রুমে এসে ছুটে আসলেন, আমাকে ছাড়িয়ে নিলেন মায়ের হাত থেকে। বললেন, শোনো, তোমাদের মেয়েদের নিয়ে তুমি আহ্লাদে থাকো, যাও। যেহেতু ওকে তোমরা মেয়ে হিসেবে মানোই না, তবে ওকে মারার অধিকারও তোমার নেই, যাও এখান থেকে, আমার চোখের সামনে থেকে দূর হও বজ্জাত মহিলা। মা বাবার দিকে তেড়ে আসলেন। আমি গিয়ে মায়ের পা ধরলাম, বললাম, মা বাবা কিছু বলো না প্লিজ, আমি তোমার মেয়েদের আশেপাশে যাব না, কথা দিচ্ছি, কালকের পরেই এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি আজকের দিনটা অন্তত আব্বুকে রেহাই দাও। মা জোরে জোরে বললেন, তুই আমাকে মা বলে ডাকবি না অলক্ষণী, তুই না গেলেও তোকে এই বাড়ি থেকে বের করে দিতাম আমি, যত সব জ্বালা হয়েছে আমার। মাকে কি এখন আমাকে খেতে এসেছে? আমি বাবাকে নিজের রুমে দিয়ে আমার রুমে আসলাম। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি। স্বপ্নে আমি স্পষ্ট শুনতে পাচ্ছি কেউ বলছে, আমি জিনালয় থেকে বলছি, খুব শীঘ্রই দেখা হবে। আমি চেঁচিয়ে উঠে বললাম, কে কে আপনি? আপনি কি জানেন আমার বিষয়ে বলুন। আর কোনো কথা শোনা গেল না। আমি বার কয়েক ডেকে ব্যর্থ হয়ে উঠে বসলাম। ঘেমে চপচপে হয়ে গেছি, বুকে ফু দিয়ে হাতের দিকে তাকালাম। জ্বালা পোড়াটা বাড়ছে ক্রমশ। আজ আমার মা থাকলে এমন করতো না আমার সাথে। রাত 3টা বেজে 3 মিনিট। একটু ঘুটঘুটে শব্দে আচমকা ঘুম ভেঙে গেল আমার। হাতের ফোনটা বের করে ফ্ল্যাশ অন করলাম, চারিদিকে আলো ঘুরিয়ে ঘুরিয়ে মারলাম। আমার বিছানায় একটা মলম পড়ে আছে, দরজা তো আটকানো আছে। কে আনলো মলম? হাতের জ্বালা পোড়া তীব্র হতেই মলমটা তাড়াতাড়ি হাতে লাগিয়ে নিলাম। কার মলম সেটা পরে দেখা যাবে। খুব সকাল সকাল উঠে পড়লাম। রাতের বিষয়টা নিয়ে এখনো খানিক দুশ্চিন্তা আছে। বেশ কয়েকদিন ধরে আমার সাথে এমন ঘটছে, যেটা মনে হচ্ছে অদৃশ্য কেউ করছে। বাবার কাছে বললাম কোনো হুজুর ডেকে নিয়ে আসবে, কিন্তু সেটা তো আমার ক্ষতি করছে না। যেমন আছে তেমনই থাক, এমনিতেই আমার জীবন নিয়ে তেমন কোনো চিন্তাভাবনা আমার নেই। সকালে উঠে নামাজ পড়ে কোরআন হাতে নিতেই মা হেঁকে বললেন, আর কোরআন পড়তে হবে না বাপু, কাজ করো, অনেক কাজ পড়ে আছে আজ। আমি কোরআনটা আগের জায়গায় রেখে বাইরে বেরিয়ে আসলাম। 8টা নাগাদ সব কাজ শেষ করে বোনদের রুমে গেলাম। দেখি পার্লার থেকে মেরে এসে বোনদের সাজিয়ে দিচ্ছে। কালকের কথা মনে আসতে আমি রুমে চলে গেলাম। 3টে বিয়ে হবে, পাত্র ঠিক করাই ছিল। মায়ের মেয়ে বলে গয়না দিয়ে জড়িয়ে দিলেন 3 মেয়েকে। আমি একটা শাড়ি পরে নিলাম, চুলগুলো খোপা করে গাজরা লাগিয়ে দিলাম। কপালে একটা টিপ দিয়ে হালকা লিপস্টিক দিয়ে বসে রইলাম কিছুক্ষণ। বোনদের নিয়ে যাওয়া হলো প্যান্ডেলে। 3টে বিয়ে হবে, তাই এত সকাল সকাল আয়োজন। 3টি প্যান্ডেল 3 বোনকে বসে দেওয়া হলো। বড় এসে গেছে। আমি দরজা দিয়ে উঠানে নামতেই একটা ছেলের মুখোমুখি হলাম। ছেলেটা আমাকে আগাগোড়া খুঁটে খুঁটে দেখছেন। একটু পরেই হাঁটু ভাঁজ করে হাতে একটা আংটির বক্স নিয়ে বললেন, তুমি কি আমাকে বিয়ে করবে? একটু পরে হাঁটু ভাঁজ করে বসে বলল কথাটা। আমি প্রায় 5 মিনিট ছেলেটার দিকে তাকিয়ে রইলাম। প্রায় শখানেক লোকজন আমাদের দুজনকে দেখছেন। কেউ কেউ বিষয়টা ফিল্মি স্টাইলে নেয়ার জন্য ভিডিও করছে। আমি কিছুক্ষণ পরে মাথা নাড়িয়ে না প্রকাশ করলাম। ছেলেটা রাজি না হওয়ার কারণ জানতে চাইলেন। আমি উত্তর দিলাম, আমি আপনাকে চিনি না এবং আপনিও আমাকে চেনেন না। আর একটা মেয়ের বিষয়ে না জেনে শুনে বিয়ে করা উচিত নয়। আর আমিও তো আপনাকে চিনি না। আপনার পরিবার ছাড়া আপনাকে বিয়ে করব কিভাবে? ছেলেটা মুখে হাসি রেখে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তোমার বিষয়ে সবকিছু জানি। তোমার প্রথম এবং প্রধান সমস্যা হলো তোমার বিয়ে হচ্ছে না। ভয় নেই, আমি বিয়ে না করে এখান থেকে যাচ্ছি না। আমি মুখটা ছোট করে জিজ্ঞাসা করলাম, করুণা করছেন? ছেলেটা চোখ দুটো বড় বড় করে মাথা নাড়িয়ে নাড়িয়ে বলল, এই না না, তোমাকে আমার পছন্দ হয়েছে। অনেকের কাছে জিজ্ঞাসা করলাম, বলল সেই হিসেবেই জানলাম। ভাবলাম পছন্দ যখন করেছি বিয়ে না করে যাচ্ছি না। এতক্ষণে আমার পিছে বাবা এসে দাঁড়ালেন। মা দূরে দাঁড়িয়ে হেসে হেসে শেষ হয়ে যাচ্ছে। বাবা ছেলেটাকে বলল, তুমি যদি সব জেনে শুনে আমার মেয়েকে বিয়ে করতে চাও তবে আমার কোনো আপত্তি নেই, তবে তোমার ফ্যামিলি নিয়েই তোমাকে বিয়ে করতে হবে। ছেলেটা হেসেতে বলল, ও এই ব্যাপার, কোনো সমস্যা না। আমি বাসায় ফোন করছি, 30 মিনিটের মধ্যেই তারা চলে আসবেন। বাবা খুশি বললেন, তবে আমরা আমাদের মেয়েকে সাজাই? ছেলেটা বলল, না, আমার পরিবার যে ড্রেস গয়না আনবে সেগুলো দিয়েই তারাই সাজিয়ে নেবে, আর বোনদের বিয়ে হোক এর মধ্যে ওকে সাজানো হয়ে যাবে। বাবা বিয়ের জন্য ইতিমধ্যে আরও একটা প্যান্ডেল বানানো শুরু করে দিয়েছে।
ভর দুপুরে ভ্যাপসা গরমে অসহ্য লাগছে চারপাশ। ঘরের সামনের রুমে একটা টেবিলের ওপর মাথা হয়ে বসে আছি দুজন। ছেলেটার গায়ে সাদা পাতলা একটা শার্টটা গরমে ঘামে ভিজে গায়ের সাথে মিশে গিয়ে পিঠে থাকা তিলটে স্পষ্ট দেখা যাচ্ছে। বুকের দিকে দুটো বোতাম খোলা, হাতাগুলো ফোল্ড করা। ক্লিন শেপ হচ্ছে একটা ছেলেকে এত সুন্দর লাগে সেটা এই ছেলেকে না দেখলে বোঝা যাবে না। হাতে রূপালি রঙের ঘড়িটায় বারবার তাকিয়ে বিরক্তি প্রকাশ করছে ছেলেটা। বসার রুমে ফ্যান না থাকায় কষ্ট হচ্ছে আরও। কিছুক্ষণের জন্য ছেলেটা প্রেমে পড়ে গেলাম। আমাকে চুপ থাকতে দেখে ছেলেটা আমাকে জিজ্ঞাসা করে বসলো, আপনার নাম কি? আচমকা প্রশ্নে হকচকিয়ে উঠে উত্তর দিলাম, আফরা। আফরা আভা। আপনি? ছেলেটা বলল, আমি আয়ান। আপনি কিসে পড়েন? আমি বললাম, অনার্স 3য় বর্ষে। আপনি? আমি আপাতত পড়ালেখা করছি না। আপনি কি এই গ্রামেই পড়েন? না, আমি ঢাকায় থাকি। এটা আমাদের পৈতৃক বাড়ি। আমার বাবা গ্রামের মোড়ল। আমার বিয়ে ঠিক হয়েছিল তাই ঢাকা থেকে এখানে এসেছিলাম। আমাদের কথার মাঝে গাড়ির শব্দ পাওয়া গেল। আয়ান অস্ফুট স্বরে বলল, মায়েরা চলে এসেছে। আয়ান দৌড়ে বাইরে গেল। উৎসুক জনতা উৎসুক দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে আছে। পরপর 7টা মাইক্রো এসে থামল। মাইক্রোগুলোর রং ঝকঝকে সাদা। ভেতর থেকে বেরিয়ে আসলেন কতগুলো সুন্দরী মহিলারা। সবাই সাদা জামা কাপড় এবং সাদা গয়না পরে আছে। সবার হাতে একটা করে ডালা সাদা চকচকে কাপড় দিয়ে মোড়ানো। মহিলাগুলো সারিবদ্ধভাবে ঘরের ভেতর ঢুকলেন। এদিক সেদিক তাকালেন না। সোজা ঢুকতেই আমি সামনে পড়লাম। সালাম দিতেই উত্তর দিলেন একজন মহিলা। সবার মুখে হাসি যেন লেগে আছে। এত সুন্দর চেহারার জন্যই হয়তো বিধাতা হাসি সৃষ্টি করেছিলেন। একজন আমাকে সাজাতে ব্যস্ত হয়ে পড়লেন। অন্য আরেকজন মহিলা আমার বাবা মাকে খুঁজতে লাগলেন। বাবা আসতে সব মহিলারা চারিদিকে কাপড় চোপড় টেনে টুনে ঠিক করে নিলেন। মহিলাটি বাবাকে সালাম দিলেন। বাবা সালামের উত্তর দিয়ে বললেন, আপনি ছেলের কি হন? মহিলাটি উত্তর দিলেন, আমি ছেলের মা। বাবা ফের জিজ্ঞাসা করে, ও আচ্ছা, আপনারা এই বিয়েতে রাজি আছেন তো? না থাকলে বলুন, আমরা জোর করে মেয়েকে বিয়ে দিব না। আসলে আমার মেয়ের বিয়ে ভেঙেই যায়। জানি না এবারও তেমন হয় কিনা। আয়নের মা বললেন, না না, তেমন কিছুই হবে না। আমরা মেয়ে নিয়ে তবেই ফিরব। আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। তা মেয়ের মা কোথায়? তাকে দেখছি না যে। বাবা এদিক সেদিক তাকাতেই দেখলেন মা আমার 3 বোনকে নিয়ে আমার দিকে আসছেন। বাবা হাত দিয়ে ইশারা করে বললেন, ও ওই তো। আয়নের মা ঘাড় ঘুরিয়ে মাকে দেখে আমার কাছে আসলেন। আমায় গয়নাগুলো বের করতেই সবাই চমকে উঠল। ডায়মন্ড? কি এগুলা? আয়নের মা শব্দ করে বলে উঠলেন, আমি আমার ছেলের বউকে তো আর সেসব গহনা দিতে পারি না যেগুলো এই ধরনের দামি পাথর, যা স্বচ্ছ কাচের বা ডায়মন্ডের মতোই দেখতে। এগুলো সহজে পাওয়া যায় না। বেশ কড়া দাম এই গহনাগুলোর। ডায়মন্ডের থেকেও বেশি এবং দুর্লভ। মায়ের চোখটা ঝিলিক দিয়ে উঠল। তিনি আমাকে ইশারা করলেন গয়নাগুলো বোনদের দিয়ে দিতে। মাঝে বাদ সাধল আয়নের মা। এই গহনা থেকে একটা গহনাও কি পাথর যেন এদিক সেদিক না হয়। যদি কারোর দরকার হয় আমার কাছে এসে যেন চেয়ে নেয়। এখন তো আত্মীয়ই না করব না, কিন্তু আমার ছেলের বউয়ের থেকে তা কোনোভাবেই না। মা মুখটা ফ্যাকাশে করে চলে গেলেন। আমাকে সাজানো হলো। সাদা একটা লেহেঙ্গা পরিয়ে দেওয়া হলো। এত গরমের মধ্যে আমি লেহেঙ্গাটা পরে আরাম পাচ্ছি। আয়ন বাইরে বসে বোনদের বিয়ে দেখছেন। দুপুরে কড়া রোদের ঝাঁজটা কমে গেছে। 3 বোনের বিয়ে শেষ হয়েছে। এখন সবাই অপেক্ষা করছে আমার জন্য। আয়ন এখনও সেই শার্টটা পরে আছে। আমার দিকে একেবারে জন্য তাকাচ্ছে না। বিকেল 4:30 নাগাদ আমার বিয়েটা হয়ে গেল। ফাইনালি এতটা বছর পর আমার বদনামের পাল্লাটা শূন্য হলো। 5টার দিকে আমরা গাড়িতে রওনা হলাম। এবার গাড়ি 7টা না 8টা, একটা আমাদের জন্য আলাদা। আমাকে আর আয়ানকে ওই একটা গাড়িতে উঠালো। আমার বাবা আমার গাড়ির কাছ ধরে এসে এখনো কেঁদে যাচ্ছে। আমার মাকে হাত জোর করে বললাম, মা, এখনো তো আমি তোমাদের সংসারে বসে বসে খাবো না। এখন থেকে আর বাবাকে কিছু বলো না প্লিজ। মা কোনো কথা বলেনি। দুবার দিবা আয়ানকে নিয়ে কথা বলছে। কেন আয়ান ওদের পছন্দ করলো না এই ভেবে হাসফাস করছে। ইভা আমার কাছে এসে বলল, দেখেছ আপু, আমি বলেছিলাম না আমার কথাই কিন্তু হয়েছে। এই যে দুলা ভাই, আমি ট্রিট কিন্তু পাই, ভুলে যায়েন না কিন্তু। এখনই উসুল করতাম, আমার হাজবেন্ডের জন্য পারছি না। আয়ান হেসে বলল, অবশ্যই, কেন নয়। ইভা বলল, ভাইয়া এমনভাবে বললেন না, আপনার কণ্ঠেই তো পাগল হয়ে যায়। শেষমেশ দেখা যাবে আমি আমার হাজবেন্ড ফেলে আপনার কাছে পালিয়ে গেছি। তখন কিন্তু আমার বোন আর হাজবেন্ড স্বামী বউহারা হয়ে যাবে। আয়ন শব্দ করে হেসে দিয়ে বলল, বা দারুণ কথা বলেছো তো তুমি। আমার এমনিতেও তোমার বোনকে পছন্দ নয়, তোমাকে পছন্দ। উইল ইউ ম্যারি মি? এবার ছোট বাচ্চাদের মতো খিল করে হেসে দিয়ে বলল, নো, আমি বিবাহিত এবং আপনার থেকে কম সুন্দর একজন জামাইও আছে। এরকম কথার মাঝে কেটে গেল বেশ কিছুটা সময়। 5টার পরে আমরা রওনা দিলাম। গাড়িটা কোথায় যাচ্ছে বুঝতে পারছি না। পাশে আয়ান অন্যমনস্ক হয়ে বাইরে তাকিয়ে আছে। গাড়ির ভেতরে গরম লাগার কারণে আমি জানালা খুলে দিতে লাগলাম। আমি আমার পাশের জানালা খুলে দিতে লাগলাম। হঠাৎ হাতের উপরে ভেজা কিছু টের পেয়ে হাতের দিকে তাকালাম। হাতের উপর পানির ফোঁটা পেয়ে আমি আয়নের দিকে তাকালাম। আয়ন কাঁদছে, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আমি আয়নকে গাড়ি থামিয়ে দিতে বললাম। আয়ন গাড়ি থামালো।
আমি জিজ্ঞাসা করলাম, আপনি কাঁদছেন কেন? আপনি কি বিয়েতে খুশি নন? তবে বলুন, আমি চলে যাচ্ছি। আয়ান কোনো কথা বলল না। হঠাৎ বাচ্চা ছেলেদের মতো আমাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। ওর কান্না দেখে আমার নিজের কান্না পেয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বলুন আমাকে। আয়ান বলল, আফরা, আমি যাকে ভালোবাসি সেই হারিয়ে যায়। মন প্রাণে ভালোবাসি, তারপরও সে হঠাৎ করেই ওই না ফেরার দেশে চলে যায়। ভেবেছিলাম জীবনে আর কাউকে ভালোবাসবো না, কিন্তু তোমাকে দেখে কি মনে হলো বুঝতে পারিনি। তবে এখন মনে হচ্ছে ভুল করেছি আমি, তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম। বললাম, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, কিচ্ছু হবে না আমার। হয়তো আপনার সাথে আমার জুটি বা আমার সাথে আপনার জুটি লেখা ছিল, তার আগেই কাউকে আপনি পাননি আর আমারও বিয়ে ভেঙে যাচ্ছিল। এখন আমি মারা গেলেও আমার দুঃখ নেই, আপনি শান্ত হন প্লিজ। আয়ন চোখ মুখ শক্ত করে শান্ত হয়ে বসে বলল, সিট বেল্ট পরে নিতে। আমি সিট বেল্ট পরে নিলাম। মনে হলো গাড়ি আকাশে উঠছে। আমি আয়নকে জিজ্ঞাসা করতে বলল, গাড়ি জোরে চলছে তো এমন মনে হচ্ছে, ভয় পেও না। প্রায় 1 ঘন্টা পরে গাড়ি থেমে গেল। আমি গাড়ি থেকে নামলাম। চারিদিকে খুটখুট অন্ধকার, পোকা ডাকছে। এটা তো একটা জঙ্গল। আমি ভয়ে আয়নের হাত চেপে ধরলাম। আয়ন বলল, সামনে আর গাড়ি যাবে না, এই জঙ্গলটা হেঁটেই পার করতে হবে। তবে সাবধান, যে কোনো কিছুতেই রাতে আক্রমণ করতে পারে। আমি তো সেটা শুনে আরো ভয় পেয়ে গেছি। আমি জিজ্ঞাসা করলাম, অন্য কোনো পথ আছে কিনা। আয়ন মাথা নাড়িয়ে না বলল। আমরা হাঁটা শুরু করলাম। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। একটু পরপর বিদঘুটে আওয়াজ আসছে আশেপাশের ঝোপঝাড় থেকে। হঠাৎ আমাদের সামনে একটা কালো বিড়াল লাফিয়ে পড়ল, চোখগুলো বড় বড় আর লাল। আয়ন নিচে বসে বিড়ালটাকে ধরে বলল, এখন আমার কিছু করতে মন চাইছে না, যা, আমি পরে তোর সাথে হিসাব মিটমাট করে নেব। বিড়ালটা পাশ কাটিয়ে পাশের ঝোপের মধ্যে মিলে গেল। আমি আর কথার অর্থ জিজ্ঞাসা করতে আয়ন বলল, আরে, ও আমার এত সুন্দরী বউটাকে ভয় দেখালো আর আমি কিছু বলবো না? তাই বলেছি, পরে ওকে মেরে দিব। আমি বললাম, না না, কিছু বলতে হবে না, ও তো বুঝে শুনে আসেনি। ও হয়তো এখান থেকে যাচ্ছিল আর আমার সামনে পড়েছে। এবার তাড়াতাড়ি চলুন, আমার খুব ভয় করছে। আমি আয়নের হাত ধরে হাঁটছি। আয়ন আমাকে জিজ্ঞাসা করল, আচ্ছা, তুমি কাউকে ভালোবাসতে? আমি আয়নের প্রশ্নে ফিরে তাকালাম, কিন্তু অন্ধকারে আয়নের মুখের হাবভাব দেখে কিছুই বোঝা যাচ্ছে না। আমি বললাম, হয়তো বাসতাম, কিন্তু আমি তো কখনো কাউকে দেখিনি। একটা চিরকুট পেয়েছিলাম আর স্বপ্নে কথা শুনেছিলাম। আয়ন হাঁটা থামিয়ে দিয়ে বলল, যদি কখনো ওর সামনে আসে তবে ফিরে যেতে পারবে তার কাছে? আমি আস্তে বললাম, আমি ওকে ভালোবাসি, কিন্তু কখনো সামনে আসবে? ও বলেছিল শীঘ্রই দেখা হবে। ওর জায়গায় কাউকে বসাতে পারবো আদৌ সেটা মনে হচ্ছে না। আয়ন কিছু বলল না, চুপচাপ হাঁটা ধরল। জঙ্গলে আর একটা কথা বলল না। একটা রাজবাড়ির সামনে এসে দাঁড়ায় আয়ান। বাড়িটা ফুল ও বিভিন্ন ধরনের অদ্ভুত বাতি দিয়ে সাজানো হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, এই বাড়িটা কার? আয়ন মাথা নাড়ালো। হঠাৎ বাড়িটা থেকে একটা লোক বেরিয়ে যেতে লাগলেন। আয়ন বললেন, ইনি আমার বাবা। আমি সালাম দিতে গেলে লোকটা বললেন, শোনো মেয়ে, আমার ছেলে তোমাকে নিজের বউ হিসেবে মানতে পারে, কিন্তু আমি পারবো না। ভালো হবে তুমি তোমার নিজের বাড়ি ফিরে গেলে। বলেই তিনি চলে গেলেন। আমার খারাপ লাগলো এই ভেবে যে এখনো আমি শ্বশুর বাড়ি ঢুকতে পারিনি, এখনই চলে যেতে বলল। আমি কি চলে যাবো এখনই? কি দরকার ওদের ঝামেলায় ফেলতে? আমি আয়নকে বললাম আমাকে ফিরিয়ে দিয়ে আসতে। আমি আয়নকে বললাম আমাকে যেন সে ফিরিয়ে দিয়ে আসে, এবং আয়ন সে কথা শুনলো না। আয়ন আমার দিকে চোখ রাঙিয়ে তাকালো। আয়নকে আমি চিনি না জানি না, তাই ভয় চুপ করে রইলাম। একটা পুরনো জমিদার বাড়ি এটা, অবশ্য পুরনো না, নতুনই। পুরনো জমিদার বাড়ির মতোই কারুকাজ করা, দেখে মনে হচ্ছে বেশ শৌখিন। বাড়ির আশপাশে কোনো বাড়ি না থাকলেও বাড়ির সৌন্দর্য কিন্তু কমেনি। মেন গেটের উপরে বড় বড় করে লেখা জিনালয়। লেখাটা পড়েই আমার বুকটা ধক করে উঠল। এটাই সেই জিনালয়? কিছু বুঝে ওঠার আগেই বাড়ির ভেতর থেকে বেশ কয়েকজন মহিলা এসে আমাকে ভেতরে নিয়ে গেলেন। আশ্চর্যের বিষয় এই যে সবাই সাদা পোশাক পরে আছে। বাড়িটার প্রত্যেকটা জিনিসই সাদা চকচকে। বিভিন্ন নিয়মকানুনে স্বার্থে স্বার্থে রাত 10টা বেজে 42 ঘড়ির কাঁটায় টুংটাং শব্দ করতে লাগলো। আমি ঘড়িটির দিকে একবার তাকিয়ে ফস করে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। বসে থেকে থেকে পায়ের গোড়ালি ব্যথা করছে। কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত অবশ্যই আছে। আমার আশ্বস্তি ভাবটা শাশুড়িমা বুঝতে পেরে আমাকে ঘরে পাঠিয়ে দিলেন। আয়ন সেই যে চোখের আড়াল হয়েছে আর কোনো দেখা মিলল না। আমার রুমটা বেশ কায়দা করেই সাজানো হয়েছে। সবগুলোই তাজা ফুল, এখনো শিশির কণাগুলো শুকায়নি। এই দিনে এমন অদ্ভুত টাইপের ফুল কোথায় পেল বুঝলাম না। কিছু কিছু ফুল তো জন্মের পর থেকেই দেখিনি। কিছু ফুল দেখলেও নাম জানি না। নিজের ভাষায় বলি মাইক ফুল। অদ্ভুত রুচি। 11টা বাজতে চলল। ঘুম একটু পরপরই জানান দিচ্ছে আমি এসেছি। ক্লাসে দেরি করে আসার পরে স্যার যে কড়া কথা বলে দেয়, খবরদার ভেতর আসবি না, আসবি তো খবর আছে, ওখানেই কান ধরে দাঁড়িয়ে থাক। আর স্টুডেন্টটা একটু পরপরই বলে, স্যার আসবো? আমার অবস্থা ঠিক তেমনই। ঘুমকে কড়া দিয়ে বলে দিয়েছে, খবরদার আর এখন আসবি না। এখন আবার ঘুম বলছে, আমি কি আসবো?
বাসার ঘরে জামাই আসেনি অথচ বউ নাক ডেকে ঘুমাচ্ছে, এটা মানায়? বিষয়টা একদমই মানে না। এসব ভাবতে ভাবতে দরজায় ঠেলা দিয়ে ভেতরে আসলো আয়ান। এসে আলমারি খুলে সাদা সুতোর কাজ করা, সাথে উপরে সাদা চুমকি বসানো একটা শাড়ি বের করে দিলেন। বললেন, আমি চেঞ্জ করে আসছি, আপনি বসুন। আমার পরে আপনি যাবেন কেমন? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সংকেত দিতেই দ্রুত পা চালিয়ে ওয়াশরুমে ঢুকে গেলেন আয়ান। একটু পরে আয়ান বেরিয়ে আসলো ওয়াশরুম থেকে। এসেই মাথা মুছতে মুছতে ইশারা দিয়ে বলল ওয়াশরুমে যেতে। আমিও বাধ্য মেয়ের মতো শাড়িটা হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। আমি কিছুক্ষণের মধ্যেই শাড়ি পরে বেরিয়ে আসলাম। এসে বিছানায় আগের মতো চুপটি করে বসে রইলাম। আয়ান শার্ট খুলতে খুলতে বলল, অনেক রাত হয়েছে, আর সারাদিন আপনার উপর থেকে অনেক ঝামেলা গেছে, আপনি এখন ঘুমিয়ে পড়ুন কেমন? আর রাতে আমার শরীরে একদম হাত দেবেন না, পরে কিন্তু আপনি বিপদে পড়বেন। আমি কিছু বলার আগে আয়ান অন্যদিকে ফিরে ঘুমিয়ে পড়ল। যা বাবা, আমি তো ভেবেছিলাম সব ছেলেরাই এক, এখন তো দেখছি পুরোটাই উল্টো। আমার ভালোই হয়েছে, একটা ছেলেকে না জেনে শুনে তার সাথে শারীরিক সম্পর্ক করা ঠিক হবে না। তার উপর খুব ক্লান্ত আমি, তাই ওপাশ ফিরে ফিরে শুয়ে পড়লাম। খুব ভোরে আজানের সময় আমার ঘুমটা ভাঙল। উঠে দেখি আয়ান উপর হয়ে শুয়ে আছে। পিঠের উপরে কালো তিলটে স্পষ্ট দেখা যাচ্ছে। কেমন একটা ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। চারিদিক নিস্তব্ধ, পাখির কিচিরমিচির শব্দ ছাড়া কিছুই টের পাওয়া যায় না। কি অপূর্ব অনুভূতি। আমি উঠে অজু করে আয়ানকে ডাক দিলাম। আয়ানের চোখের কোণে পানি জমে আছে। ঘুমাতে গিয়েও মানুষ কান্না করে। আমি নামাজে দাঁড়ালাম। আয়ান ওঠেনি, হয়তো নামাজ পড়ার অভ্যাস নেই। আমি নামাজ পড়ে কোরআন শরীফ খুঁজতে পেলাম না, তাই না পড়েই মন খারাপ করে পাশের বেলকনিতে গেলাম। এত সুন্দর একটা বাড়ি হতে পারে আমার কল্পনার বাইরে ছিল। হালকা শীতল বাতাসে ছেয়ে যাচ্ছে বাড়িটা। খুব ঘুম পাচ্ছে, আর না বসে আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ কারোর কথার শব্দে তন্দ্রা ছুটে গেল। আমি কান খাড়া করে শুনতে চাইলাম কে কি বলছে। দেখলাম শব্দটা আমার পাশে থাকা আয়ানের থেকে আসছে। আয়ান কি ফোনে কথা বলছে? কই না তো। তোর স্বপ্ন দেখছে? জাগাবো? না থাক, দেখি না কি বলছে। তুমি কোথায় যাচ্ছ? না যাবে না, আমার কষ্ট হয়। তোমাকে ভালোবাসায় আমি তোমার কথা আমার সারা জীবনে সাজাতে চেয়েছিলাম, কিন্তু সেও চলে গেল। কেন? তোমাকে তো বিয়ে করতে চেয়েছিলাম, কেন বলেছিলে? আমি তো তোমার কথা মতোই বিয়ে করেছি, তাহলে ওকে মারতে চাও কেন? না, আমি ওর থেকে মুক্তি চাই, ওর থেকে মুক্তি হতে চাই। তুমি এতটা নিচে, আমার ভাবতে লজ্জা করছে। আমি তোমাকে ভালোবাসি। তোমার যা ইচ্ছে করে নাও, ভেবে নাও আমি ওর সাথে ছায়ার মতো থাকবো। সবগুলো আয়ান নিজেই বলছে, ওপাশের কথা তো শোনা যাচ্ছে না। আমি আয়ানের পিঠে হাত দিয়ে ঝাঁকি দিলাম। আয়ান চোখ খুলে তাকালো, হাত দিয়ে চোখের পানি মুছে নিল। কেমন নিস্তেজ, দুর্বল লাগছে ওকে। আয়ান ক্ষীণ স্বরে বলল, সকাল হয়ে গেছে, আপনি ঠিক আছেন? আমি জিজ্ঞাসা করলাম, কার সাথে কথা বলছিলেন? আয়ান আমার প্রশ্নটা শুনেও না শোনার ভান করে ওয়াশরুমে ঢুকে গেল। আমি বাইরে গেলাম স্বাভাবিকভাবেই বিয়ের পরের দিন বউয়ের কর্তব্য পালন করার জন্য। আমার শাশুড়িমা আমাকে টেনে বসিয়ে দিয়ে বললেন, শোনো মা, তুমি এই বাড়ির কাজের লোক না, এই বাড়ির রানী তুমি, তাই রানীর মতোই থাকবে। তোমার যখন যা ইচ্ছা হবে আমি দাসী দিয়ে দিচ্ছি বললেই সাথে সাথে করে দিবে এবং এনেও দিবে। আমি বললাম, মা আমার কিচ্ছু লাগবে না, আমি কাজ করি। মা বললেন, এই না, একদম না, বাড়িতে অনেক কাজের লোক আছে। তো আমার ছেলেকে কেমন লাগলো? আমি বললাম, ভালো, তবে। আমি পুরোটা বলার আগেই মা বললেন, তবে তা মনে মনেই রাখো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কেমন? এই শেফালি, আমার মেয়েকে খাবার দিয়ে যা, বলেই কথাটা এড়িয়ে গেলেন। আমি টেবিলে বসে আয়নের জন্য অপেক্ষা করছি। আয়ন সিঁড়িতে নিচে নামছে। উফ, আমার জামাইটা কি জোস! কে জানে কোন মেয়ের সাথে পিরিত চলছে, তাই আমাকেও দেখছে না। আয়ন এসে আমার সোজা সামনের চেয়ারটায় বসলো। কাজের লোকেরা খাবার সার্ভ করছে। শেফালি আমার ভক্তের মতো আমার পাশে দাঁড়িয়ে আছে। মেয়েটা নিতান্তই আমার থেকে বয়সে ছোট। আমি সবার চোখ এড়িয়ে আয়নের পায়ে জোরে একটা খোঁচা দিলাম। একটা চোখ মেরে ভ্রু দুটো দিয়ে ইশারা করলাম। আয়ন আমার দিকে তাকিয়ে হা হয়ে আছে। আমি আবারও আয়নের পায়ে খোঁচা মারতে গেলাম। হায় হায়, এ কি! পায়ে তো শক্ত হলো কিভাবে? খোঁচা মেরে আমি নিজেই ব্যথা পেয়ে আর চোখে আয়নের দিকে তাকালাম। আয়ন মুচকি হেসে চোখ মেরে চলে গেল। আমি কোনোভাবেই খেয়ে রুমের দিকে রওনা হলাম। রুমের দরজাটা একটু ফাঁক করতে দেখি রুম অন্ধকার। আমি রুমে ঢুকে আয়নকে প্রশ্ন করলাম, আচ্ছা, আপনি কি অন্য কাউকে ভালোবাসেন? কোনো উত্তর পেলাম না। আমি লাইট অন করে জানালার পর্দা সরিয়ে দেখে আয়ন ঘুমিয়ে গেছে। যা, এখন এই সময় আবার কে ঘুমাই নাকি? সত্যি ঘুমিয়ে গেছেন নাকি ভান করছে লোকটা? আমি উকি দিয়ে আয়নের মুখের ওপর ঝুঁকে দেখি, ছেলেটা এত জোস কেন? কোনো মেয়ে আবার ফুটুস করে নিয়ে যায় বলতেও পারি না। হঠাৎ আয়ন আমার হাতটা খপ করে ধরে বসলো। আমি চমকে যেতে বলে উঠল, কি দেখছিল অমন করে? নতুন বরকে এত না দেখে আদর দিয়ে একটু সেবা যত্ন তো করতে পারো নাকি? আমি জিহ্বায় কামড় দিয়ে হাতটা ছাড়িয়ে বাইরে দৌড় দিলাম। আয়নের হাসির শব্দ শোনা যাচ্ছে এখান থেকে। আমি বাড়িটা ঘুরে ঘুরে দেখছি। বাড়িতে আমার শাশুড়ি মা, শ্বশুর, আব্বা, ননদ, কয়েকজন কাজের লোক, আয়ন এবং আমি, এই কয়জন থাকি। শুনেছি আয়নের বড় ভাইয়ের বউ তাদের বাচ্চা কাচ্চা নিয়ে অন্য কোথাও থাকে।
অবশ্য বিভিন্ন অনুষ্ঠানে আসে, তবে আমাদের বিয়েটা হঠাৎ করে হওয়াতে আর আসতে পারিনি। বাড়িটা দোতলা, প্রতিটা দেওয়ালে খোদাই করে কারুকাজ করা, বেশ অদ্ভুত ধরনের কারুকাজগুলো। আমি সিঁড়িতে উপরে উঠলাম, কয়েকটি তৈলচিত্র চোখে পড়ল। বড় বড় সাদা আলখাল্লা পরে আছে সবাই, হয়তো এদের পূর্বপুরুষদের ছবি এগুলো। আমি প্রতিটা রুম ভালোভাবে দেখছি। হঠাৎ একটা রুম থেকে অদ্ভুত একটা আওয়াজ আসতে লাগলো। আওয়াজটা ছিল ঠিক এমন, আমাকে মুক্তি দাও, আমাকে আয়নের কাছে যেতে দাও। আমি কথাটা শুনে দাঁড়িয়ে পড়লাম। একটা মেয়ের কণ্ঠ না? হ্যাঁ, এটা একটা মেয়ে, তবে কে? আয়নের সাথে বা কি সম্পর্ক? রুমটা বাইরে থেকে তালা লাগানো। আমি তালায় হাত দেওয়ার আগেই কেউ পেছন থেকে আমায় টান দিয়ে দূরে সরিয়ে নিল। শ্বশুর আব্বা। এই মেয়ে, তুমি এই বাড়ির বউয়ের মতোই থাকো। এই বাড়ির বউয়ের গণ্ডি একতলা পর্যন্তই সীমাবদ্ধ। ভুলেও আর দুতলায় ওঠার চেষ্টা করবে না। তোমাকে চলে যেতে বলেছিলাম, যাওনি? তাই এখানে ওঠার চেষ্টাও করবে না। বাড়িতে আছো, থাকো, খাও, ব্যাস। যাও, নিচে যাও এখন। আমি মাথা নিচু করে রুমে চলে আসলাম। একটা রহস্য আছে বাড়িতে। কেন এই বাড়ির নাম জিনালয়? ওই মেয়েটা কে? আর ঘরে বন্দি কেন? আর বাবা আমাকে ওখানে যেতে দিল না কেন? আমাকে আয়ানকে জিজ্ঞাসা করতে হবে। আয়ান, আয়ান, উঠো না, কথা আছে। কি হলো, ডাকছো কেন? বিয়ে করারই একটা অপকার, নিজের স্বাধীনতা নেই। উফ, রাখুন তো আপনার স্বাধীনতা। আগে বলুন ওই মেয়েটা কে? কোন মেয়েটা আবার? আমার বোন নাকি? ও তো মহুয়া। আরে বাবা, আমি তো মহুয়াকে চিনি। আরে ওই যে উপরে, যে উপরে। তুমি উপরে গিয়েছিলে? ও শিট, কি হয়েছে? বাবা দেখেছেন তোমাকে? হ্যাঁ, উনি আমাকে এতগুলো কথা শুনিয়ে দিলেন। ভালো করেছে। তুমি আমাকে না বলে কেন গিয়েছিলে? মানে, এটা তো বাড়ির মধ্যেই, তাই না? আর আপনি তো আমাকে বারণ করেননি। আচ্ছা শোনো, আর যাবে না কেমন? আচ্ছা, কিন্তু ওই মেয়েটাকে বলুন তো। কেউ না, ওটা তোমার মনের ভুল। আমি স্পষ্ট শুনেছি ও আপনার কাছে আসতে চাইছে। এটা তোমার ধারণা। এখন আমাকে একটু ঘুমাতে দাও না। আচ্ছা, আপনি ঘুমান, আমি একটু নিচে যাই বাগানে। আচ্ছা, তবে বাগানে একটা বাউন্ডারি আছে, তার বাইরে এক পাও দিবে না। আবার নিষেধ? ধুর, যাবই না আমি। আচ্ছা ঘুমাও। আমিও আয়নের পাশে শুয়ে পড়লাম। আয়ন আবারও ঘুমিয়ে পড়েছে। আমি আয়নের চুলের মধ্যে আঙ্গুল বুলিয়ে দিচ্ছি। এত বোরিং লাইফ কি ভালো লাগে? শুধু শুয়ে থাকো, বসে থাকো, কাজ নেই, কিচ্ছু নেই। উনিও ঘুমাচ্ছেন এই অবেলায়। যাই, আমি একটু ঘুরে আসি বাগান থেকে, সময় কাটবে। বাগানটা ঘুরে ঘুরে দেখছি বাড়ির চারপাশের ঠিকই জঙ্গল, তবে বাড়িটার মধ্যে আলোকিত হয়ে আছে। মনে হচ্ছে না চারপাশ জঙ্গল। ঘুরতে ঘুরতে কখন যে বাউন্ডারির বাইরে গেছি বুঝতেও পারিনি। হঠাৎ কোথা থেকে একটা কালো বিড়াল আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। আমি চিৎকার করছি, ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু বিড়ালটা আমাকে অনবরত আক্রমণ করে যাচ্ছে। আয়ন আমার চিৎকার শুনে দৌড়ে সে বিড়ালটার গলা চেপে ধরল। এমনভাবে ধরল, এক পর্যায়ে বিড়ালটা মারাই গেল। আয়ন আমাকে ধমকে বলল, তোমাকে বলেছিলাম না বাইরে যেতে? আমি না শুনলে কি হতো এতক্ষণে তোমার? এখানে এমনটা হয়ে থাকে, চারপাশে জঙ্গল তো তাই। আমার বেশ কিছু জায়গা ছিলে গেছে আমার বিড়ালের নখের আঁচড়ে। আয়ন রক্তগুলো মুছে ব্যান্ডেজ করে দিল, তবে আয়নের মুখটা শুকনো লাগছে এখনো। কিছুক্ষণ পরে আমি টের পেলাম আয়ন কোনো চিন্তিত ছিল। সাধারণ কোনো বিড়াল হলে আয়ন চিন্তা করতো না, তবে এটা কোনো সাধারণ বিড়াল ছিল না। একটু পরেই আমার গায়ে বড় বড় কালো লোম আর বড় বড় নখ দেখা দিল। আমি আয়নকে বলতে আয়ন লাফিয়ে উঠল। যা সন্দেহ করছিল তাই হলো শেষমেশ। তুমি বসো, একদম উঠবে না, আমি বাবার কাছ থেকে আসছি বলে আয়ান রুম থেকে চলে গেল। এটা কেমন জন্তু? আমাকে আছড়ে দিল, আর আমিও মনে হচ্ছে কোনো জন্তুতে পরিণত হচ্ছি। কিছুক্ষণ পরে আয়ান ওর বাবাকে নিয়ে রুমে আসলেন। ওর বাবা আমাকে একটা তাবিজ দিয়ে বললেন, এটা রাখো, 40 দিনের মধ্যে এটা খুলবে না, কিন্তু খুললে বড় বিপদ হবে। 40 দিন পর অমাবস্যার রাতে এই তাবিজটা পুঁতে ফেলবে, মনে থাকে যেন। তাবিজ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমি ঠিক হয়ে গেলাম। মনে মনে বাবাকে ধন্যবাদও দিলাম, তবে মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এটা কেমন জায়গা? কোথায় এটা? এটা মনে হচ্ছে পৃথিবীর বাইরের জগৎ, যেখানে আমরা ছাড়া আর কোনো মানুষ নেই। মানুষের সাথে যোগাযোগ করার কোনো উপায়ও নেই। দুপুরের হলদে সূর্যের আলোটা বেশ স্পষ্টই দেখা যাচ্ছে এখান থেকে। সে অচেনা ছেলেটার কথা মনে পড়ছে খুব। তার কি এই বাড়ির সাথে কোনো সম্পর্ক আছে? হতেও তো পারে কাকতালীয় ব্যাপার। খেয়ে দিয়ে খুব সুন্দর একটা ঘুম দিলাম। ঘুমের মধ্যেই কথার আওয়াজে ঘুম ভেঙে গেল। কান পেতে দেখি কোনো মেয়ে আর ছেলে কথা বলছে। ছেলেটা মেয়েটাকে বোঝানোর চেষ্টা করছে। ভালোভাবে শুনতে বুঝলাম ছেলেটা আয়ান, তবে মেয়েটাকে? তুমি ওকে কেন মারতে চাইছো? তোমাকে বলেছিলাম না তুমি আমারই? হ্যাঁ, আমি তোমার। আমি ওকে বউ হিসাবে মানি না, তবে আমি ওর কিভাবে হব আমি জানি না, তবে আমি চাই না তুমি ওর উপরে দুর্বল হয়ে পড়ো। তুমি কি আমায় চেনো না আমি কেমন? তোমার কথায় আমি ওকে বিয়ে করেছি। আমার কথায় যখন ছেড়েছ, তবে আমার কথা ওকে মেরে ফেলো। দেখো, আমি তোমাকে ভালোবাসি। এমন কাজ করে তোমাকে ঘৃণা করতে বাধ্য করো না। ও, আজ এর মধ্যে আমাকে ঘৃণা করা শুরু করে দিলে? আমি পেছন থেকে আয়নের পিঠে হাত রাখলাম। আয়ন আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তোমার জন্য, শুধু তোমার জন্য আমার জীবনটা এলোমেলো হয়ে গেল। এর জন্য তুমি দায়ী। আমি?
কিন্তু আমি তো আপনাকে জোর করে বিয়ে করিনি, আমি তো বিয়েতে রাজি হইনি। হ্যাঁ, কিন্তু তোমার জন্য এত ঝামেলা হচ্ছে, তুমি আমার লাইফ থেকে সরে যাও প্লিজ। আয়ন ঠাস করে দরজা লাগিয়ে চলে গেল। আমি উঠে মেয়েটাকে দেখার জন্য বেলকনিতে উকি দিলাম, কিন্তু এ কি, এখানে কেউ নেই। তবে কি আমার মনের ভুল? কিন্তু একসাথে এত ভুল কিভাবে হতে পারে? কারা এরা? কোথায় আমি? বিকেলের সূর্যটা চারিদিকে লাল আভা সরাচ্ছে। আমি কফির জন্য রান্নাঘরের দিকে যাচ্ছি। শেফালি মেয়েটাকেও দেখতে পাচ্ছি না, অথচ ওকে নাকি আমার জন্যই রাখা হয়েছে। ও থাকলে তবু ওর সাথে গল্প করে সময়টা কাটানো যেত। বাগানে যেতেও ভয় লাগছে, আবার কখন কি হয়ে যায় বলা যায় না। আয়ন ওর বাবার রুমে কথা বলছে কি নিয়ে যেন। বাবার রুমের সামনে থেকেই রান্নাঘরে যেতে হয়। আমি গুনে গুনে পা ফেলছি। এটা আমার ছোটবেলার অভ্যাস, বদভ্যাসও বলা যায়। হঠাৎ কিছু কথা শুনলে আমি থেমে যাই। দরজার পাশে কান রাখতেই কানে আসে আয়নের বাবার কথাগুলো। আয়ন, যেহেতু তুই নিজের ইচ্ছায় মেয়েটাকে বিয়ে করেছিস আর এখন ভুল বুঝতে পারছিস, তাই ওকে ডিভোর্স দিয়ে দে। মেয়েটাকে টাকা দিয়ে দিস, তাহলে আর কিছু বলবে না, আমাদের সাথেও থাকতে পারবে না। তুই তো ভালোভাবে জানিস বল, ও থাকলে আমাদেরও বিপদ, তোরও বিপদ এবং ওরও বিপদ। মেয়েটাকে মেরে ফেলবে ওরা। আর কিছুদিন যাক বাবা, তোমার কথা আমি মেনে নিব। বাবা, দরজার বাইরে কেউ আছে। আয়নের কথা শুনে আমি দ্রুত রান্নাঘরে চলে আসলাম। মনের মধ্যে কথাটা ঘুরপাক খাচ্ছে, আমাকে ডিভোর্স দিয়ে দিবে। বিয়ে হচ্ছিল না, ভালো কথা, একদিন না একদিন ঠিকই হতো। তাহলে বিয়ে হয়েও কপালটা পুড়বে কেন? আয়ন আমার জীবনটা কেন নষ্ট করবে? যা হবার পরে হবে। এখন খুব মাথা ধরেছে, কফি না খেলে চলবে না। আমি আঁচলটা কোমরে পেঁচিয়ে চুলগুলো খোপা করে কফি বানাতে গেলাম। আয়ন রান্নাঘরের দরজা এসে দাঁড়িয়ে বলল, আমাকে এক কাপ কফি দাও তো। আমি আয়নের দিকে তাকে একটা হাসি দিয়ে বললাম, হ্যাঁ দাঁড়ান, আমি দিচ্ছি। আমি আর চোখে দেখছি আয়ন আমার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি চুলগুলো খুলে দিয়ে আঁচলটা ঠিক করে নিলাম। আয়ন চোখ নিচে নামিয়ে নিল। আমি 2 কাপ কফি ট্রেতে নিয়ে বললাম, আপনার কোনো কাজ আছে এখন? ফ্রি আছেন? আয়ন ভ্রুকুচকে বলল, হ্যাঁ, কেন? আমি বললাম, তাহলে চলুন না, বাগানে যাই প্লিজ প্লিজ, আমার সময় কাটছে না। আয়ন মুচকে হেসে হাত বাড়িয়ে দিল আমার হাতটা ধরার জন্য। আমি কৃত্রিম রাগ নিয়ে বললাম, এত প্রেম দেখাতে হবে না, ট্রেটা আমার 2 হাতে, জানেন হাত দিতে পারবো না, তাই আপনার হাত সামনে দিলেন, তাই না? আয়ন নাক ফুলিয়ে আমার হাতের মধ্যে থেকে ওর হাত ঢুকে হাঁটা শুরু করলো। আরে দাঁড়ান দাঁড়ান, আস্তে হাঁটুন, কফি পড়ে যাবে। ভালোভাবে প্রেমও তো করতে পারবেন না দেখছি। আয়ন এবার দাঁড়িয়ে বলল, আর একবার কফির কথা বলো, ছুঁড়ে ফেলে দেব কফি। আমি ঠোঁট দুটো চেপে ইশারা দিয়ে বললাম, চলুন। বাগানের ঠিক মাঝখানে একটা সাদা টেবিল আর 2টো চেয়ার রাখা। একটু আগেও আমি এটা দেখিনি, কতবার তাকিয়েছি, কে রাখলো কে জানে। ধুর, এখন আমার প্রেম করার সময়? যে রাখছে রেখেছে, থ্যাংক ইউ। আমি আর আয়ান সামনাসামনি বসলাম কফি হাতে নিয়ে। আমি চোখ মেরে অন্যদিকে তাকিয়ে রইলাম। আয়ান মুচকি হেসে অস্ফুট স্বরে বলল, পাগলি। আমি ব্যস্ত হয়ে বললাম, আচ্ছা, আমার কিছু প্রশ্ন ছিল, আপনি উত্তর দিবেন কেমন? আয়ান জোরে শ্বাস নিয়ে বলল, ঠিক আছে বলো। এটা কোন জায়গা? জায়গাতে কি হবে? এটা পৃথিবীর মধ্যে আছে, বাইরে না। বলেন না। আচ্ছা, এখানে আর কোনো বাড়ি নেই কেন? কারণ জায়গাটা তাদের পছন্দ নয়, আমাদেরই পছন্দ। জায়গাটা তো অদ্ভুত কেন? জায়গাটা অদ্ভুত হওয়ার ছিল তাই, আর আমি কোনো অদ্ভুত দেখছি না। আপনারা তো সাদা রং কেন ব্যবহার করেন? সবকিছু সাদা কেন? এটা আমাদের সেই পূর্ব আমল থেকে চলে আসছে। এখানে সবার পছন্দের রঙই সাদা। আরও রং আছে অবশ্য, আকাশি, নীল, এইসব। ধুর, কি যে রং, আমার এসব রং একদমই পছন্দের না। আরে রং হবে পিঙ্ক, পার্পেল, ডার্ক পার্পেল, মেরুন, এইসব। আচ্ছা, তোমার পছন্দ মতো ড্রেস আমি কিনে দেবো কেমন? হ্যাঁ অবশ্যই। আমি কি আপনাদের মতো বিধবা নাকি? বিধবা মানুষের সাদা রং পরে। আসছে, আমরা সদ্ভাব। আচ্ছা শোনেন, আপনি কি অন্য কাউকে ভালোবাসেন? হঠাৎ এই প্রশ্ন? হ্যাঁ বলুন না। বাসতাম একজনকে, বাসি একজনকে, মানে বাসতাম একজনকে আমার অতীতে, আর বর্তমানে তো আমার বউ, তাকেই ভালোবাসি। বউ রেখে অন্য জায়গায় নজর দেওয়া হারাম। কিন্তু আমাকে তো ডিভোর্স দিবেন তাই না? মানে তুমি শুনছো তাই না? হ্যাঁ, যদি আমাকে ভালোবাসা দিয়ে অতীত ভুলাতে পারো তবে আমি ডিভোর্স দেব না। সেটা তো আমার একার পক্ষে সম্ভব না, তাই না? শোনো, কাল অনুষ্ঠান আছে বাড়িতে, অনেক বড় অনুষ্ঠান, অনেকে আসবে, সাবধানে থাকবে। এখন ওঠো, সূর্য ডুবে গেলে এখানে থাকা যাবে না। আমি উঠে হাঁটতে হাঁটতে বললাম, আচ্ছা, আমরা অন্য কোনো জায়গায় থাকতে পারি না? আয়ন আমার গলটা টেনে বলল, হবে, একদিন সব হবে, আগে বাচ্চা কাচ্চা হোক, কয়েক ডজন। আমি আয়নের পিঠে থাপ্পড় দিয়ে বললাম, ডজন মানে? এখনো বউ হলাম না, ডজন খানেক বাচ্চা কাচ্চার কথা ভাবা শেষ, অসভ্য। আয়ন চুলে হাত বোলাতে বোলাতে বলল, প্রেয়সীর জন্য কত অসভ্য হতে হয়। আমি খোঁচা মেরে বললাম, ও সেটা ভালো করেই শেখা আছে তাই না? আয়ন আমাকে রুমে পাঠিয়ে দিয়ে মেইন দরজা লাগিয়ে দিতে লাগলো। আমি রুমে যেতেই একটা কালো ছায়া সরে গেল। আমি একটু ভয় পেয়ে রুমের সামনেই দাঁড়িয়ে রইলাম। আয়ন আসলো, ওর সাথেই ঢুকলাম। আয়নকে কিছু বললাম না ছায়ার বিষয়ে। একটু পরেই আমার ননদ তামসি আমার রুমে আসলো। এখন 3 জন আড্ডা দিচ্ছি।
হঠাৎ মেন দরজায় নক করলো। আয়ান বেরিয়ে গেল দরজা খুলতে। দরজা খুলেই দেখলাম একটা ছেলে দাঁড়িয়ে, হুবহু আয়ানের মতোই দেখতে। আয়ান ছেলেটাকে আমার রুমে নিয়ে আসলো। ছেলেটা কালো আর আয়ান ফর্সা। ছেলেটাকে আমার চেনা চেনা মনে হলো। আমি আয়ানের কানে কানে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ছেলেটা কে? আমার চেনা চেনা মনে হচ্ছে। আয়ান মুখটা খুলে কানটার কাছে নিয়ে বলল, ধুর, তুমি চিনবে কিভাবে? এটা আমার চাচাতো ভাই। ওর বাবা মা কেউ নেই, আমাদের কাছেই থাকে এখন। সেম আমার মতো না? একদিন ওকে ফর্সা করে তোমার সামনে আসবো, তুমি একজনকে বাছাই করবে। আমি আয়নের কান মলা দিয়ে বললাম, সরো, সুশ্রী লাগছে। এমনভাবে কেউ কথা বলে সবার সামনে বসে? দেখো তামসি আর ওই ছেলেটা মুখ টিপে হাসছে। আয়ন খুকুক করে কেসে ছেলেটাকে বলল, আয়াত বস এখানে। ছেলেটা বসলো, হাতে একটা ব্যাগ। ব্যাগটা একপাশে রেখে কথা বলতে শুরু করলো। আয়াত এখানে এসেছে একটা মেয়ের জন্য। আয়ান যেহেতু বিয়ে করে নিয়েছে, এখন আয়াত করবে সেই জন্য। আয়াত ক্লান্ত থাকার কারণে গেস্ট রুমে চলে গেল ফ্রেশ হতে। তামসিও নিজের রুমে চলে গেল যথারীতি। আমি বিছানায় ঠেস দিয়ে বসে আছি। আয়ান বিছানায় হাত পা ছুঁড়ে বসে পড়ল। আমাকে জিজ্ঞাসা করলো, আভা তুমি কাউকে ভালোবাসতে তাই না? আমারও তোমাকে কিছু প্রশ্ন আছে, জিজ্ঞাসা করা হয়নি। আমি ভুরু কুচকে বললাম, হ্যাঁ, তবে আপনাকে তো বলেছিলাম তাই না? আয়ান মুচকে এসে বলল, কখনো যদি সে ফিরে আসে আর তোমাকে সে দাবি করে, তখন কি তুমি চলে যাবে? আমি বললাম, এটা কেমন প্রশ্ন? তাকে আমি দেখিনি কখনো, দুটো একটা চিরকুটের জন্য ভালোবাসা হয়ে যাবে? আয়ান বলল, কিন্তু আমি তোমার ভেতরের ফিলিংসটা বুঝতে পারছি, তবে আমি আমার অতীতকে কখনো আর গ্রহণ করব না যদি তুমি তোমার অতীতকে গ্রহণ না করো। আমি ঠোঁটটা বাঁকিয়ে বললাম, আমি ঢের জানি আপনার বিষয়ে। এখনো তাকে ভুলতে পারেন না, আবার গ্রহণ করবেন না? আজ বাদে কাল অবশ্যই করবেন যদি সে ফিরে আসে। আয়ন আমাকে খোঁচা মেরে বলল, এই বোকা মেয়ে, নিজের স্বামীর ভাগ কি কাউকে দিতে হয়? তুমি দিবে অন্য কাউকে একজন আসলে? সে অতীতে আসুক আর বর্তমানে আসুক। আয়নের কথায় আমি আয়নের দিকে ফিরে তাকালাম। হঠাৎ মনে হলো এই ছেলেটা আমাকে ভালো রাখতে পারবে, ভালোবাসতে পারবে। এই ছেলেটাকে আমার দরকার। একটা মেয়ের যতই অন্য জায়গায় সম্পর্ক থাক না কেন, বিয়ের সময় কবুল বলার সাথে সাথে তার স্বামীর প্রতি আলাদা টান এসে যায়। হয়তো এটাই বিধাতার নিয়ম। কিন্তু যদি সে ফিরে আসে, সে তো আমাকে অপেক্ষা করতে বলেছিল। আমি তাকে ঠকিয়েছি। ফিরে আসলে আমি কি ফিরতে পারবো তার কাছে? তাকে যে আমার বড্ড দেখতে ইচ্ছা করে। আমার ভাবনায় ছেদ ঘটালো আয়ান। আমি মুচকে এসে বেলকনিতে চলে গেলাম। ঘড়ির কাঁটা 11টা ছুঁই ছুঁই করছে। সবাই গেস্ট রুমে হাসাহাসি করছে। গেস্ট রুমের উদ্দেশ্যে রওনা দিতেই বেখেয়ালি বশত আয়াতের সাথে ধাক্কা খেয়ে দুজনে হুড়মুড়ি খেয়ে পড়লাম। আয়াত আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কাশি দিতে আয়ান চোখ নিচে নামিয়ে হাতের আঙ্গুলগুলো গালে বুলিয়ে বলে উঠল, আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ। ভাবি কিছু মনে করবেন না কেমন? আমি দেখতে পাইনি, তাড়াহুড়ায় ছিলাম। আর আপনাকে দেখলেই চোখ দুটো যেন আটকে যায়। অথচ আমি অন্য একজনকে ভালোবাসি। সে যদি জানে তবে নির্ঘাত মেরে ফেলবে আমায়। আমি খিলখিল করে হেসে দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, কিছু মনে করিনি আমি। তো বিয়ে করছেন কবে? আয়াত লাজুক এসে বলল, আগে তার সাথে যোগাযোগ করি, 2-1 দিনের মধ্যেই কাজটা সেরে ফেলবো। বড্ড ভালোবাসি তাকে। তাকে ছাড়া হয়তো বেঁচে থাকবো, তবে মরার মতো। সে অনেক ভালো, জানেন ভাবি, সে আমাকে খুব ভালোবাসে। আমি তার মনের ফিলিংসটা বুঝতে পারি। আচ্ছা গেস্ট রুমে যান, আমিও আসছি। আমি গেস্ট রুমের দিকে তাকাতেই দেখলাম আয়ান এতক্ষণ এদিকে তাকিয়েছিল দরজার ফাঁক দিয়ে। আমি দ্রুত সেদিকে রওনা দিলাম। গিয়ে দেখে একটা কাগজে কি যেন লেখা আছে। সবাই সেটা নিয়ে হাসাহাসি করছে। আমি গিয়ে আয়ানের পাশে বসলাম। এর মধ্যে আয়াতও চলে এসেছে। আয়াত এসে তামসির হাত থেকে ছৌ মেরে চিরকুটটা নিয়ে নিল। তারপর জোরে সরে বলল, সবাই রেডি তো? ভাবি কিছু মনে করবেন না, পার্সোনাল জিনিস সবাইকে দেখিয়ে বেড়াচ্ছিল। আসলে আমি বাংলা বলতে পারলে লিখতেও পারি না, বিদেশে ছিলাম তো। বাংলা ওদের থেকেই শিখেছি। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে দিলাম। সবাই চিল্লিয়ে বলল, আমরা রেডি। আয়াত পড়তে শুরু করলো। আজও সম্বোধন করলাম না, বিরক্ত হলো। হরই কথা, একটা ছেলে জানা নেই শোনা নেই চিঠি লিখেছি। আমি তোমাকে কখনো দেখিনি, তবে মৃদু বাতাসের মতো মন খুলে অনুভব করেছি। তোমাকে কেন ভালোবেসি সেটা না হয় দেখা হওয়ার পরে বলবো। তোমাকে যে কতটা ভালোবাসি সেটা বুঝতে পারবো না। তোমার বাবাকে আমাদের বিয়ের কথা বলো। আমি আমার পরিবারকে জানিয়ে দিয়েছি, তারা রাজি হয়েছেন এবং বিয়ের ব্যবস্থা করছেন। ইতি জেনালয় থেকে বলছি। চিঠিটা পড়েই আয়াত লজ্জায় মুখ ঢেকে নিল। আমিও সবার সাথে তাল মিলিয়ে মজা করে যাচ্ছি। 11টার দিকে সবাই খেয়ে দিয়ে ঘুমাতে গেল। আমি আর আয়ান রুমে ঢুকতেই দরজা বন্ধ করে দিলাম। আয়ান বিছানায় উঠতে উঠতে বলল, জানো আভা, আয়াত ওই মেয়েটার জন্য অনেক পাগল। 5 বছর ধরে ওই মেয়েটার জন্য পড়ে আছে। অথচ মেয়েটা ওকে মনে হয় দেখেইনি আর কখনো কথাও বলেনি। আমি চুল আঁচড়াতে আঁচড়াতে বললাম, তাহলে ভালোবাসলো কিভাবে? আয়ান বলল, পরে বলবো, এখন শুয়ে পড়ো, ঘুম পাচ্ছে খুব। আমিও তাড়াতাড়ি করে শুয়ে পড়লাম। এই বাড়িটা বেশ ঠান্ডা ঠান্ডা, তাই পাতলা কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘণ্টাখানেক পর অদ্ভুত এক অনুভূতি হতে লাগলো। দম বন্ধ হয়ে আসছে আমার। নিঃশ্বাস নিতে না পেরে উঠে পড়লাম। লাইট অন করাই ছিল, ঘেমে জবজবে হয়ে গেছি।
পানির গ্লাস হাতে নিতেই দেখলাম একটা কাগজ বিছানার উপর। সন্দেহবশত কাগজটা হাতে নিয়ে উল্টো পাল্টে দেখলাম। কাগজের ভাঁজ খুলে দেখতে পেলাম সেই চিরপরিচিত অক্ষরগুলো কাটা কাটা অক্ষরে লেখা আছে। আজও সম্বোধন করলাম না, বিরক্ত হলে হওয়ারই কথা। একটা ছেলে জানা নেই শোনা নেই চিঠি লিখেছি। আমি তোমাকে কখনো দেখিনি, তবে মৃদু বাতাসের মতো মন খুলে অনুভব করেছি। তোমাকে কেন ভালোবেসি সেটা না হয় দেখা হওয়ার পরেই বলবো। তোমাকে যে কতটা ভালোবাসি সেটা বোঝাতে পারবো না। তোমার বাবাকে আমাদের বিয়ের কথা বলো। আমি আমার পরিবারকে জানিয়ে দিয়েছি, তারা রাজি হয়েছেন এবং বিয়ের ব্যবস্থা করছেন। ইতি জিনালয় থেকে বলছি। চিঠিটা পড়ে মুখে হাত দিয়ে বসে পড়লাম। চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। আমি আয়নকে ডাক দিলাম, আয়ান, আয়ান উঠুন বলছি, আয়ান উঠুন তাড়াতাড়ি। আয়ান হাই তুলতে তুলতে উঠে বসলো। ঘুম ঘুম কণ্ঠে বলল, কি হয়েছে, ডাকছো কেন? আমি ব্যস্ত হয়ে উত্তর দিলাম, চিঠি। আয়ান ভ্রুকুচকে বলল, চিঠি? কোথায় চিঠি? এখানে তো কোনো চিঠি আসার কথা না। দাও তো এদিকে, দেখি তো। আমি চিঠিটা আয়ানের হাতে দিয়ে চোখ মুখ ঢেকে রইলাম। আয়ান চিঠিটা পড়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি ভয় পেয়ে বললাম, বিশ্বাস করুন আয়ান, আমি বুঝতে পারছি না কিছু। আপনি তো জানেন সবই, বলেছি তো আপনাকে। আয়ান অস্ফুট স্বরে বলল, তার মানে তুমিই সেই মেয়ে, আর আয়াতই তোমার অতীত? হঠাৎই রুমটা নিস্তব্ধতায় ভরে গেল। কারোর মুখে কোনো কথা নেই। আমি হু হু করে কেঁদে উঠলাম। আয়ান আমাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, কেঁদো না, আমি বুঝতে পারছি। আমি কিছু বলবো না পাগলি, তোমার লাইফ, তোমার ডিসিশন। বলেই আয়ান চুপ করে রইল। আমি আয়ানের বুকে মুখ লুকিয়ে কেঁপে কেঁপে বললাম, আমি যাব না ওর কাছে। আমি অতীত চাই না, আমি আপনাকে চাই। আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। আয়ান আমাকে শক্ত করে ধরে আছে। আমাকে আয়ান ঘুমাতে বলল। আমি ঘুমাচ্ছি না। আয়ানকে বললাম, আমি ঘুমাবো না, ঘুমালেই ওই লোকটা আমার স্বপ্নে আসবে। আয়ান চুপ করে রইল। হঠাৎ এক ঘটনা ঘটে গেল। আমাদের রুমের জানালাটা খোলাই ছিল। হঠাৎ জানালার বেলকনি থেকে আমাদের দুজনকে এভাবে দেখে বড় একটা ধাক্কা খেল আয়াত। আমার হাতে এখনো চিঠিটা আছে, হাতের চাপে দুমড়ে মুচড়ে গেছে। আয়াত আয়ানকে বলল, আমি বুঝিনি আয়ান, তোর রুমে চলে আসবো। আমি তো চিঠির পিছু নিয়েছিলাম, চিঠি যে এখানে আসবে সেটা বুঝতে পারিনি, আর সে যে তোর বউ এটাও বুঝতে পারিনি। আমি আয়াতের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি। আয়ান আয়াতকে ডেকে বসতে বলল। আমার ভয় করছে, যদি আয়াত কিছু করে বসে রাগের চোটে। আয়াত মাথা নিচু করে আছে, চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে ফ্লোরে। আমি ভয়ে আয়ানকে ধরে বসে আছি। তবে প্রাক্তনের সামনে নিজের হাজবেন্ডকে এভাবে ধরাটা বোধহয় উচিত হচ্ছে না। প্রাক্তন বললে ভুল হবে, আমরা প্রেম করিনি, কখনো কথা বলিনি। আমরা শুধু কয়েকটা চিঠি দিয়েছে আয়াত। কষ্টে দুঃখে চোখ ফেটে পানি গড়িয়ে পড়ছে। কখনো কথা বলিনি আমরা। চারিদিকে নীরবতায় ছুঁয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। মিনিট পাঁচেক পর আয়াতই প্রথমে মুখ খুলল। আয়াত আয়ানকে বলল, ভাই তুই বিশ্বাস কর, আমি কিছু বুঝতে পারছি না। আমি ভাবিনি এমনটা হবে। আমি তো চিঠির পিছু নিয়েছিলাম, উল্টো তোর এখানে চলে আসলাম। আমি কিছু বুঝতে পারছি না এমনটা হবে। আমি তো চিঠির পিছু নিয়েছিলাম, উল্টো তোর এখানে চলে আসলাম। আমি বুঝিনি রে ওর বিয়ে হয়ে যাবে। আর ভাবি আপনি কিছু মনে করবেন না কেমন? এটা দুর্ঘটনা মনে করে সবকিছু ভুলে যান। আয়ান আয়াতকে বলল, ভাই তুই রুমে যা, গিয়ে ঘুমিয়ে পড়। যা হবার কাল সকালে হবে, লাইফ ওভার। সবাই সবকিছু বুঝে নেবে, তুই যা। আমি ওকে কোনো জোর করব না। আমরা এখন কোনো কথা বলছি না, দুজনে চুপচাপ। কিছুক্ষণ পর আয়ান বলল, আভা তুমি ঘুমিয়ে পড়ো, তুমি চিন্তা করো না, আমি তোমাকে জোর করব না। তোমার যা ইচ্ছা তুমি তাই করবে, এখন ঘুমিয়ে পড়ো কেমন? বলি আয়ান বেলকনিতে চলে গেল। খুব খারাপ লাগছে আমার লাইফটার জন্য। আয়ান আমাকে পেয়েও পাচ্ছে না, আর আয়াত এত ভালোবেসে আমাকে পেল না। আর আমি দুজনের মধ্যে ঝুলে আছি, কার হবো সেটাই বুঝতে পারছি না। মাথাটা চিনচিন করছে, মাথাটা চেপে ধরে বসে আছি। কোনো উপায় না পেয়ে ঘুমিয়ে পড়লাম। 2 ঘন্টা পর একটা অদ্ভুত স্বপ্নে আমার ঘুম ভেঙে গেল। পাশে হাতড়ে দেখি আয়ান বিছানায় ঠেস দিয়ে বসে আছে। আমি আয়ানকে বলে ডাক দিতেই হু বলে সাড়া দিল। জিজ্ঞাসা করলাম, এখনো ঘুমাননি? বলল না। তুমি জেগে গেলে যে? বললাম, স্বপ্ন দেখেছি, ঘুম ভেঙে গেছে। কি অদ্ভুত স্বপ্ন, কি ভয়ঙ্কর। বলল, কি স্বপ্ন দেখেছ? বললাম, দেখছি আয়াত আমাকে ডাকছে, ইশারা করে হাত বাড়িয়ে ডাকছে। কি অদ্ভুত চেহারা, কি ভয়ঙ্কর। আমি ঘুমাতে পারবো না। আয়ান এক হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, ঘুমিয়ে পড়ো, কালকে অনেক অনুষ্ঠান আছে, তুমি প্লিজ ঘুমিয়ে পড়ো। আমি বললাম, আপনি ঘুমাচ্ছেন না কেন? বলল, ঘুম আসছে না, তোমার মতো আমাকেও অতীতে খোঁচা মারে। বলেই মুচকে হাসি দিল। এই ছেলেটার হাসি খুব সুন্দর। আমি বললাম, তাহলে চলুন বেলকনিতে গিয়ে গল্প করা যাক। আয়ান মাথা নাড়িয়ে বলল, আচ্ছা ঠিক আছে চলো। গল্প করতে করতে বাকি রাতটা কাটিয়ে দিলাম। কিন্তু একটা চিন্তায় আমার মাথা ঘুরছে। আয়াতের কি হবে? আয়াত কি করবে? আমি ওর সামনে কিভাবে হাঁটবো আয়ানকে নিয়ে? গল্প করতে করতে কে যে ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। ভোরের আজান শুনতে শুনতেই ঘুম ভেঙে গেল। নামাজের জন্য আয়ানকে ডাক দিতে গিয়ে দেখলাম আমার কাঁধে ঘুমিয়ে পড়েছে।
ডাকলাম না ঘুমোক। চারিদিকে কি শান্ত পরিবেশ, শীতল হাওয়া মনটাকে ছুঁয়ে যাচ্ছে। বন জঙ্গলের মাঝে থাকার মজাই আলাদা। এখনো সূর্য ওঠেনি, পাখির কিচিমিচির শব্দ শোনা যাচ্ছে। ফুল ফুটতে শুরু করলো, শিশির এখনো শুকায়নি। বসে না থেকে কয়েকবার করে আয়ানকে ডাকলাম, নামাজ পড়তে হবে। কিছুক্ষণের মধ্যে আয়ান উঠে পড়ল। দুজনে উজু করে নামাজে দাঁড়িয়ে গেলাম। দুজনেই নামাজ পড়ছি। আমি আমার চাওয়াটা আল্লাহর কাছে চাইলাম, জানি না আল্লাহ চাওয়া পূরণ করে কিনা। নামাজ শেষে পেছনে তাকিয়ে দেখলাম আয়ান মোনাজাতে কাঁদছে। কিছু বললাম না, মন খারাপ করে বাইরে চলে আসলাম। চারিদিকে সাজগোজ রব সাজানো হচ্ছে বাড়িটা। আজ যে অনুষ্ঠান আছে, আমার বৌভাতের অনুষ্ঠান। আজ আমার বাবা মা বোনেরা আসবেন। আজ আমার খুশি হওয়ার কথা, কিন্তু আমি খুশি হতে পারছি না। বারবার আয়াতের ভাবনাটা আমাকে গ্রাস করছে। আমি চাইছি না আয়াতের ভাবনাটাকে ভাবতে। একজন বিবাহিত মহিলা হয়ে পরপুরুষের কথা ভাবা উচিত না, কিন্তু আমি ওকে ভুলতে পারছি না। কোন এককালে হয়তো ওর জন্য আমার মনের কোথাও একটু হলেও ফিলিংস ছিল, তবু আমি আমার অতীত চাই না। ও শুধু আমার অতীত। আমি আমার বর্তমান নিয়েই থাকতে চাই। আমার ভাবনার মাঝে আয়াত আমার সামনে আসলো, বলল, ভাবি আপনার সাথে কিছু কথা আছে, প্লিজ একটু বাগানে যাবেন। আমি না করতে পারলাম না, বললাম চলুন। তার থেকে বড় কথা, আমার কিছু জানার আছে, কিছু জিজ্ঞাসা আছে, কিছু প্রশ্নের উত্তর আমাকে নিতে হবে। বাগানে কালকের রাখা টেবিলে বসে আছি। গতকালকেও আমি যার সাথে ভেবেছি আজ সে আমার সামনে, কিন্তু আমি তার চোখে চোখ রাখতে পারছি না। ভুলটা তো আমার না, ভুলটা ছিল তার। সে আমাকে কেন না জেনে শুনে ভালোবেসেছিল ঠিক আছে, কিন্তু কেন আমার সামনে আসলো না? দুজনেই চুপচাপ, কারোর মুখে কোনো কথা নেই। হঠাৎ আয়াত বলল, জানো আফরা, যখন বিদেশ থেকে দেশে ফিরলাম তখন প্রথমেই ফাজলামো করে একটা চিঠি লিখলাম। চিঠি পাঠিয়ে দিলাম, গিয়ে পড়লো তোমার ওইখানে। আরও 5 বছর আগে তোমার হাতে পড়েছিল। এখন মনে মনে হয়তো চিঠিটার কথা হয়তো কোনো লাভ লেটার ভেবে ফেলে দিয়েছিলে। যখন আমি জানতে পারলাম সেটা কোনো মেয়ের কাছে গেছে, তখন আমার আগ্রহটা আরও কয়েক গুণ বেড়ে গেল। ফাজলামো বশত আমি 1 বছর ধরে কদিন পরপর কয়েকটা চিঠি পাঠাতাম, কিন্তু ইংরেজিতে। আমি বাংলা লিখতে পারতাম না। হয়তো সেগুলো জায়গা হয়েছে ডাস্টবিনে। তারপর আমি বিদেশে চলে গেলাম। 2 বছর ধরে চিঠি পাঠাতে পারলাম না, কিন্তু তোমার জন্য আমার অনুভূতিটা ঠিকই একই থাকলো। তোমার প্রতি আমার আগ্রহ, তুমি কি কোথায় থাকো, সেটা আমি কল্পনা করে নিয়েছিলাম, কখনো দেখার চেষ্টা করিনি। দেখতে গেলে হয়তো পারতাম, কিন্তু আমি চেয়েছিলাম 5টা বছর পর যখন আয়নের বিয়ে হয়ে যাবে, আমি সরাসরি তোমাকে দেখব। এর আগে আমি তোমাকে দেখব না। দেখব আমার চয়েস কতটা সুন্দর হয়। আজ দেখছে আমার চয়েস কতটা সুন্দর ছিল, কিন্তু এখন দেখে কি হবে বলো তো? আজ তুমি আমার ভাবি হয়ে গেছো। শালাটার জন্য আমি 5টা বছর ধরে তোমাকে বিয়ে করিনি, অপেক্ষা করেছিলাম, কিন্তু আজ এই শালাটাই তোমাকে আমার থেকে ছিনিয়ে নিল, জিতে গেল, বরাবরই জিতে এসেছে। আমি কখনো হারতে শিখিনি। দুজনের পয়েন্ট সমান সমান ছিল, কিন্তু আজ ওর পয়েন্ট আমার থেকে শতগুণ বেশি হয়ে গেল। কতগুলো বলছিল আর কাজ ছিল, আমি কিছু বলতে গিয়েও পারলাম না। আমাদের রুমের ব্যালকনি থেকে এখনটা স্পষ্ট দেখা যায় আয়ন দাঁড়িয়ে আছে, আমাদের নিখুঁতভাবে দেখছে। আমরা এখানে বসে থাকাটা ঠিক হচ্ছে না। তাই আয়াতকে বললাম, দেখুন আয়ন ডাকছে, আমাকে যেতে হবে। আয়াত তাচ্ছিল হাসি, সে বলল, ডাকছে? কোথায়? আমি তো শুনলাম না। আচ্ছা যাও। আমি ব্যস্ত হয়ে ছুটে আসলাম বাড়ির ভেতর। শেফালি মেয়েটাকে দেখা গেল, আমাকে সালাম দিয়ে বলল, ভাবিজান কেমন আছেন? আমি একটু ভাব দেখে বললাম, ভালো। কোথায় ছিলে তুমি? শেফালি মুখটা কাচুমাচু করে বলল, আসলে ভাবি আমার হাজব্যান্ড অসুস্থ, তাই আমি। হেসে দিয়ে বললাম, আরে বোকা, আমি এমনি বলেছি, ছুটি লাগলে বলে দিও, ছুটি দিয়ে দিব, কেমন? শেফালি লাজুক হাসলো। শাশুড়ি ডাক দিতেই শেফালি সেদিকে ছুটল। আমি ঘুরে ঘুরে দেখছি। সামনে শ্বশুর আব্বা পড়তেই মাথা নিচু করে সালাম দিলাম। এই লোকটাকে আমি বরাবরই ভয় পাই। শ্বশুর আব্বা আবারও 2 তলার কথা মনে করিয়ে দিয়ে বাড়ির বাইরে চলে গেলেন। আমি মন খারাপ করে আমার রুমে চলে গেলাম। কিছু কিছু প্রশ্ন আমার মনে বারবার উকি দিচ্ছে, কিন্তু প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। কার কাছে জিজ্ঞাসা করব? কাকে জিজ্ঞাসা করলে প্রশ্নগুলোর উত্তর পাবো? আবার এটা কেমন বাড়ি? এত রহস্য কেন? বাড়ির সব মানুষ অদ্ভুত অদ্ভুত। এই বাড়ির সাথে আমার কিসের সম্পর্ক আছে? কেন বা আয়াত আমাকে স্বপ্নের মাঝে বাড়ির কথা বলেছিল? ও যদি আমাকে নাই চিনতো তাহলে চিঠি কিভাবে দিত? আমি কিছু বুঝতে পারছি না। রহস্যটা আমাকে বের করতেই হবে। শেফালি মেয়েটাকে কাজে লাগাতে হবে। রুমে ঢুকেই দেখলাম রুমের লাইট অফ করা। আয়ন এখনো বেলকনি থেকে নিচের দিকে তাকিয়ে আছে। আমি যে এসেছি হয়তো খেয়ালই করেনি। আমি আস্তে গিয়ে আয়নের পাশে বসলাম। জিজ্ঞাসা করলাম, একটা প্রশ্ন করব? আমার ডাকে আয়ন হুঁশে ফিরে আসলো। বলল, কিছু বলছিলে? আমি বললাম, একটা প্রশ্ন করব। আয়ন মাথা নাড়িয়ে উত্তর দিল, বলো। আমি জিজ্ঞাসা করলাম, এই বাড়িটার নাম জিনালয় কেন? আয়ন আর চোখে আমার দিকে তাকিয়ে বলল,
এটা জানার সময় এখনো হয়নি তোমার, আস্তে আস্তে সব জানতে পারবে, বুঝলে? তোমাকে কিছুর বলার আছে আমার। আমি বললাম, বলুন। আয়ান বাম হাতের দুটো আঙুল ঠোঁটের উপরে রেখে বাইরের দিকে তাকিয়ে বলতে লাগলো, আভা, তোমার লাইফ, তোমার ডিসিশন, আমি জোর করব না, কিন্তু আমি তোমার স্বামী, এই বিষয়ে জানা তোমার দরকার। আমি এখনই তোমাকে কিছু বলবো না, তোমাকে জেনে নিতে হবে। প্রশ্ন করবে না কোনো, আমি বলতে পারবো না, এটাই ফাইনাল। শুধু এটা মনে রেখো, আমি তোমাকে ঠকাইনি, শুধু ভুল বুঝো না আমাকে। আমি যা করেছি বিপদে পড়েই করেছি, কিন্তু হয়তো আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি। যদি সত্যিটা জানার পরেই তুমি চলে যেতে চাও তবে তুমি যেতে পারো, আমার কোনো সমস্যা নেই। আমি মুখ বাঁকিয়ে বললাম, ওসব জেনে আমার কাজ নেই বাপু, 8টা বাজতে চলল, শ্বশুর আব্বা রাগারাগি করবেন, নিচে যেতে হবে, চলুন তো। আর হ্যাঁ, আমার বাবা মাকে আনতে কে যাবে, তারা তো এই বাড়ি চিনে না। আয়ান মুচকে এসে বলল, আমিই যাবো, চলো নিচে। আমি আলমারি খুলে দেখলাম রং বেরঙের শাড়ি রাখা। আমি খুশিতে গদগদ হয়ে আয়নকে বললাম, বলুন না কোন শাড়িটা পরবো, প্লিজ একটু বলুন। আয়ন বলল, সারা জীবন সাদা রং দিয়েই জীবন কাটিয়েছে, আমি আর কি রং দেখবো, এটা নাও, এটা ভালো লাগে দেখতে। আয়ন আমার হাতে একটা মেরুন রঙের শাড়ি ধরিয়ে দিল। আমি সেটা নিয়ে নাচতে নাচতে ওয়াশরুমে চলে গেলাম। স্বাভাবিকভাবে আমি ফর্সা বলে শাড়িটা আমার গায়ে ফুটে উঠেছে। চুলগুলো বেঁধে নিয়েছিলাম, কিন্তু আয়ান চুল খোলা রাখতে বললেই চুলগুলো পিঠে ছড়িয়ে দিলাম। রেডি হয়ে নিচে আসলাম। আমার বের হওয়ার আগে আয়ান বের হয়েছিল। আমি নিচে নেমে দেখি আয়ান বাবা মা আর বোনদের নিয়ে হাজির। বোনেরা অবশ্য খানিকটা সময়ের জন্য এসেছে। আমি তাদের দেখেই খুশিতে আটখানা হয়ে গেছি। মা এত বড় বাড়ি দেখে রীতিমতো হা হুতাশ করা শুরু করে দিয়েছে। তার কথা হলো, তার মেয়েরা কেন এই বাড়িতে বিয়ে হলো না। আমার পাশে শেফালি এসেও দাঁড়িয়েছে। শেফালিকে দেখে মা প্রশ্ন করলেন, এই মেয়েটাকে তো ননদ? আমি বললাম, না মা, ও আমার পার্সোনাল কাজের লোক, মানে আমার একার সেবিকা। আমার ননদ এখনো নিচে নামেননি। মা বিড়বিড় করে বললেন, বাবা, কাজের লোক যদি থাকে এত আরামে আসে, তাহলে বাড়ির মেয়ের কি দশা হবে। আস্তে আস্তে বাড়ির বাকি মেহমান আসতে শুরু করলো, কিন্তু সবাই এসেই আমাকে দেখে কেমন অস্বস্তি বোধ করছে। আমি দ্রুত রুমে চলে গেলাম। আয়নকে বললাম, দেখুন তো সব ঠিক আছে কিনা। সব আমার দিকে আর চোখে তাকাচ্ছে বারবার। আয়ন আবারও মুচকে এসে বলল, আরে সব ঠিক আছে, আমার সাথে চলো, কেউ কিছু মনে করবে না। আমি ওই আয়নের পাশাপাশি হেঁটে নিচে নামলাম। সবার সাথে গল্প করতে করতে এক পর্যায়ে অনুষ্ঠান শুরু হলো। এক বৃদ্ধ মহিলা এসে সবার মাঝখানে বসলো। সবাই তাকে সালামও করলো। তিনি বউ দেখতে দেখতে যেতেই আমাকে ডাক দিলেন। আমার মা আর বোনেরা চলে গেছেন, তবে বাবা এখনো আছেন। আমি বৃদ্ধ মহিলার কাছে গিয়ে হাঁটু মুড়ে বসে সালাম করলাম। তিনি আমাকে দেখে বললেন, বা, খুব সুন্দরী তো তুমি। তো তুমি জিন তো? কেমন মানুষ মানুষ লাগছে তোমাকে। আমি ভুরু কুচকে বললাম, মাফ করবেন দাদিমা, জিন মানে? জিন কোথা থেকে আসবে? মানুষই তো আমরা, তাই না? মহিলাটি ব্যস্ত হয়ে আমার শাশুড়িকে ডাক দিলেন। এই কি অলক্ষণে কথা, মানুষ মানে? তুই মানুষ? এলি না, কই এলি? আমার এত সুন্দর দাদুভাইয়ের জন্য তুই একটা মানুষ এনে দিলি? চারিদিকে তাকিয়ে দেখলাম সবাই আমার দিকে বিড়বিড় করে কিসব বলাবলি করছে। ভিড়ের মধ্যে আয়নের খোঁজ করতে দেখি আয়ন এক কোণে দেয়ালের সাথে চুপটি করে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে এটা হাওড়ি ছিল, আগে থেকে জানতেন উনি। আমি দৌড়ে আয়নের কাছে যেতে আয়ন বলল, চুপ করে থাকো, যা বলার রুমে গিয়ে বলবে। এখন বললে এখানের একজনও তোমাকে আস্ত রাখবে না। আমি ভয়ে চুপটি করে আয়নের পাশে দাঁড়িয়ে রইলাম। আমার শাশুড়ি মা মহিলাকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু মহিলাটি মানতে নারাজ। তার মতে একজন জিনের সাথে একজন মানুষের বিয়ে হওয়া যাবে না। আমার বাবা আমার পাশে এসে দাঁড়ালেন। আমাকে জিজ্ঞাসা করলেন, কি করবি মা, চলে যাবি? এতগুলো জিনের মধ্যে আমি তোকে রাখবো না, আমি তোদের ডিভোর্স করে দেবো, কেমন? আমি আস্তে করে বললাম, বাবা, বাইরে ড্রাইভার আছে, তুমি বাসায় চলে যাও, যা বলার আমি কালকে বলে দেব। বাবা কিছু বলতে গিয়েও থেমে গেলেন। আস্তে করে বের হয়ে ড্রাইভারকে বলে বের হয়ে গেলেন। দুপুরের কড়া রোদে সবাই আস্তে করে বের হলেন। অনেক চেষ্টা করে বৃদ্ধ মহিলাকে বোঝানো গেল। কথা শুনে বুঝলাম ইনি সবার থেকে বয়সী, মানে জিনদের মধ্যে সর্দারনির মতো। তিনি বললেন, আমার মনে হয় না আয়ন দাদুভাইয়ের সাথে ওই মেয়ের এখনো কোনো সম্পর্ক হয়েছে, কিন্তু একটা মানুষ জিনদের মধ্যে থাকতে পারে না, এতে তার এবং পাশাপাশি জিনদেরও সমস্যা হবে। তোমাদের যা শত্রু তাতে ওকে ওরা নিমিশেই মেরে ফেলতে পারবে, আর আঘাতটা সোজা তোমার পরিবারে লাগবে। তাই আমি বলি কি, ওই মেয়েটার মধ্যে জিনের কিছু গুণ যদি প্রকাশ করাতে পারো তবে ওর লাইফের জন্য ভালো হবে, এমন কোনো গুণ যেটা ওর জীবন বাঁচাতে পারবে। আমার শাশুড়িমা জিজ্ঞাসা করলেন, কিভাবে আম্মা? মহিলাটি উত্তর দিলেন, তোমরা যাও, আমি ওদের সাথে একান্ত কথা বলবো। মহিলাটির কথা মতো সবাই যে যার রুমে চলে গেলেন। আমি আর আয়ান ওনার পাশে গিয়ে বসলাম। সিঁড়ির নিচে আয়াতকে দেখতে পেলাম, কিছু বললাম না। আমি চুপচাপ মহিলাটির কথা শুনে যাচ্ছি। এত বড় সত্যিটা আমি মানতে পারছিলাম না। মহিলাটি বললেন, দেখো দাদু ভাই, আজ পূর্ণিমার রাত, আজ যদি তোমাদের মিলন হয় তবে তোমার জিনের শক্তিগুলো আস্তে আস্তে এই মেয়েটির শরীরে যাবে। যদিও পুরোপুরি জিন হবে না, তবে কিছু কিছু শক্তি পাবিও।
যদি তোমরা কাজটা করো তবে এই মেয়ে তোমার কাছে থাকতে পারবে, নইলে তাড়াতাড়ি ওকে ছেড়ে দাও। আজও বিকেলের সূর্যটা ঢলে পড়েছে। ব্যালকনি থেকে লাল আভাটা রুমে এসে পড়ছে। আমি আর আয়ান কিছুটা দূরে বসে আছি, কারোর মুখে কোনো কথা নেই। আয়ানই প্রথমে কথা বলল, এটাই ছিল আমার সত্যি। যদি সত্যিটা জেনেও তুমি থাকো তবে ভালো, আর না থাকলে আমি তো আর জোর করতে পারবো না। তবে থাকলে আমি এর পিছনে পুরো রহস্যটা বলবো। তোমার ইচ্ছা বা যা করো, আমার আর কিছু বলার নেই। আমি বড় করে শ্বাস নিয়ে বললাম, আপনি জিন হয়ে যদি আমাকে ভালোবাসতে পারেন তবে আমি মানুষ হয়েও আপনাকে ভালোবাসতে পারবো। আপনি আমার পাশে থাকলে আমি সারা জীবন আপনার পাশে থাকতে পারবো। আপনি আমাকে ছেড়ে যাবেন না? বিয়ে হলো না? হলো না। বিয়ে হয়েও যখন কপালে এমন কিছু ছিল তবে আর কি করার, হয়তো বিধাতা এমন কিছু চেয়েছে। আয়ান মুচকে এসে কোনো কাজে বাইরে চলে গেলেন। দরজায় টোকা পড়তেই দরজার দিকে ফিরে তাকালাম, দেখি আয়াত দাঁড়িয়ে আছে। কোনো কথা না বলেই রুমে এসে আয়ানের জায়গায় বসে পড়ল। দুজনেই এক, পার্থক্য শুধু কালো আর সাদায়। আয়াত বিভৎস একটা হাসি দিয়ে বলল, এই 2 দিন তুমি কুমারী ছিলে, আগে বলে তোমাকে নিয়ে যেতে পারতাম, এখন তার পারবো না বলেই হো হো করে হেসে দিল। ছি, নোংরা চিন্তাভাবনায় লোকটার। একে আমি ভালো ভেবেছিলাম। আয়ানের বিয়ের পরেও এখনো আমাকে এমন একটা কথা বলেনি। আমি কাজের ছুতোয় বাইরে চলে গেলাম আয়ানের কাছে। আয়ান কাজ করছে, এই সুযোগে আমি পেছন থেকে আয়ানকে জড়িয়ে ধরলাম। আয়ান চমকে যেতেই আমার হাতের দিকে তাকিয়ে চুপ করে রইল, কেমন উসখুস করছে। আমি ছেড়ে দিয়ে বললাম, কি অতীত খোঁচা মারলো? কেমন উসখুস করছেন? আমি ছেড়ে দিয়ে বললাম, কি অতীত খোঁচা মারলো? আয়ান ঠোঁটটা বাকি উত্তর দিল, বউয়ের সামনে বসে অন্য মেয়ের কথা ভাবা কি মানায়? যেখানে আমার এত সুন্দর একটা বউ আছে। কিন্তু বউজান, এবার তো সরো, কাজ করতে হবে আমাকে। আমি দুষ্টুমি সুরে বললাম, না আমি ছাড়বো না, এভাবে কাজ করতে পারলে করেন, না হলে নেই। আয়ান আমার মুখটা 2 হাতের মধ্যে নিয়ে বলল, এমন করো না বউজান, যাও, কাজ করতে হবে তো। আমি মুখটা ফুলিয়ে কোমরে হাত দিয়ে বললাম, আরে আমার একা একা ভালো লাগে না, কেউ নেই কথা বলার, একটা জিনের বাড়ি নেই নেটওয়ার্ক, আর আমি একা হলে আয়াত বেটা এসে কথা জুড়ে দেয়, কি বিচ্ছির ভাষা ওর। আয়ান মাথায় হাত দিয়ে বলল, হাই, কি করবে বলো, প্রেমিকা বলে কথা। আচ্ছা, ও কি কোনো খারাপ কথা বলেছে তোমাকে? আমি ফুসোটা বললাম, একদম ঠিস মারবেন না, ওর তো ভালো ভেবেছিলাম আমি। ছি, কি নোংরা ভাবনা চিন্তা ওর। আয়ান ভুরুকুচকে বলল, কি বলেছ? আমি হাত নাড়িয়ে বললাম, ইস না, আমি এসব বলতে পারবো না বলেই এক ছুটে বাড়ির ভেতরে চলে আসলাম। কেমন যেন ভালো লাগছে খুব। আয়ানের সাথে ফ্রি হয়ে ভালো লাগলো, কেমন যেন ভালোবাসতে ইচ্ছে করছে। যাক, কপালে যা আছে মেনে নিলাম। আয়ান যদি আমাকে ভালোবাসতে পারে, ভালো রাখতে পারে, তবে আমার আর কি সমস্যা। তবুও নাতিপুতিদের বলতে পারবো, তোরা জিন মানবের বংশধর। ইস, কি লজ্জা, কি ভাবছি আমি। আয়ানের কথা ভাবতে গিয়ে আরো লজ্জা লাগছে। লম্বা চওড়া ফর্সা, চোখ দুটো বড় বড়, সবসময় সিল্কি চুলগুলো কপালে লেপটে থাকে, আর কি যে হ্যান্ডসাম, মনে হচ্ছে খুবই কেয়ারিং। কি কপাল আমার, এত সুন্দর একটা ছেলে পাবো কল্পনাও করিনি। ভেবেছিলাম যেহেতু বিয়ে হচ্ছে না, সেহেতু কোনো টাকলা ভুড়িওয়ালার সাথেই কিনা বিয়ে হয়। এ তো দেখছি চাঁদ কপাল আমার। নিজের ভাগ্যের উপর নিজেরই হিংসা হচ্ছে এখন। নিজের মনে মনে ভাবতে ভাবতে একা একা হাসছি। তামসির রুমের সামনে যেতেই কথার আওয়াজ পেলাম। কার কথা বলছে? দরজায় কান দিতেই তামসি আর আয়াতের কথা শুনতে পেলাম। প্রথমে সন্দেহ না করলেও একটা কথায় থমকে গেলাম। আমি দ্রুত মোবাইলটা বের করে রেকর্ড করতে শুরু করলাম। এ তো দেখছি ঘরের শত্রু বিভীষণ। নিজের ঘরের ভেতরে এত বড় ষড়যন্ত্র করতে একবারও ভাবল না তামসি। না, আজ কিছু বলা যাবে না, আজ বাড়ি অনুষ্ঠান আছে, আমাকে সরাসরি আয়ানের সাথে কথা বলতে হবে। ওপাশ থেকে পায়ের আওয়াজ পেয়ে দ্রুত পা চালিয়ে রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘর থেকে আর চোখে দেখলাম আয়াত দরজা খুলে এদিক সেদিক তাকিয়ে চিন্তিত মুখে দরজা বন্ধ করে দিল। এই একটা সমস্যা, কি করি না করি জিনেরা আগে থেকে টের পেয়ে যায়। যাক, আমার রেকর্ডটা তো হলো, এবার শুধু ঝোপ বুঝে কোপ মারার পালা। রেকর্ড না করলে এই পরিবারের কেউই বিশ্বাস করবে না। আমার শ্বশুর আব্বা ভাবতেন আমি এই সংসারকে ভাঙার জন্য বানিয়ে বানিয়ে বলছি। তামসি মানুষ হলে আমি নিজে ওকে বোঝাতাম। এখন বোঝাতে গেলে তামসি রেগে যাবে। একটা মানুষের জিনিসের সাথে লড়া ইম্পসিবল। আমি কোমরে আঁচলটা বেঁধে ফোনটা আঁচলে গুজে ঘুরছি। সামনে শাশুড়ি আম্মা। মা আমাকে দেখে খুশি হয়ে গেলেন, বললেন, এখন তো আর তোমার কাছে কিছু লুকানোর নেই। তবে আমার ছেলে খুব ভালো, কত মেয়েরা যে ওর জন্য পাগল বলে বোঝাতে পারবো না। তোমার শ্বশুর আব্বা তো তার বোনের মেয়েকে ঠিকও করে রেখেছিল, কিন্তু আয়ন তোমাকে বিয়ে করে নিল, তাই তোমার শ্বশুর মানছে না, বুঝলে? অবশ্য তোমার ফুপি শাশুড়িরা আয়নের বিয়ের খবরটা এখনো পাননি, তাহলে দেখতে পারতে ওই ঢঙ্গি মেয়ের কীর্তিকলাপ। আমার একদম সহ্য হয় না। আর মাকে মাম্মি মামস এসব বলা চলে। আমাকেও বলে শাশুমা শাশু মামস। আরে মা বললেই তো মনটা ভরে যায় ঠিক মতো, তোমার মতো। আমি খানিকটা লজ্জা নিয়ে বললাম, মা একটা কথা বলি, কিছু লুকাবেন না প্লিজ। মা বলে, না রে না, আর কি লুকাবো, বলো কি বলবে। আমি জিজ্ঞাসা করলাম, মা আয়নের অতীতগুলো আমাকে বলবেন? আয়নের মা চমকে উঠে বলল, দেখো মা, বিষয়টা আয়নকে নিয়ে।
আয়নকে জিজ্ঞাসা না করে আমি কিছু বলতে পারবো না। ও পারমিশন দিলেই পারবে, এর আগে না। আর ওর অতীত সম্পর্কেও নিজেই ভালোভাবে বলতে পারবে। এই শেফালি, কইরে তুই? তোকে না বললাম তোর ভাবির আশেপাশে থাকতে? কোথায় মরতে গেলি আবার? আস্তে আস্তে মায়ের কথাগুলো মিলিয়ে গেল। মা শেফালিকে ডাকতে ডাকতে চলে গেছেন। আমি আয়নের থেকে জেনে নিব। আমি রুমে গেলাম। এর মধ্যেই তামসে আসলো আমার রুমে। জিজ্ঞাসা করলো, ভাবি তোমার ফোনটা কোথায়? প্রশ্নটা শুনে আমার কলিজা কাঁপা শুরু হয়ে গেছে। মনে মনে আয়নকে ডাকছি। ও থাকলে ভরসা পেতাম। হাতে পায়ে শিরা উপশিরাগুলো মনে হচ্ছে ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছে। আমি বললাম, কেন? তামসে এসে বলল, আরে তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো শুধু একটা বাসর ঘর সাজানোর ভিডিও দেখব, তারপর সেরকমটা ভাবে ঘর সাজাবো। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। কোনোভাবে নিজেকে সামলে বললাম, আরে ননদিনী, যে বাসর টাসর সাজাতে হবে না। আর আমার ফোনে চার্জ নেই। আসলে কি বলতো, এখানে নেট নেই তো, তাই কালকে রাতে বসে বসে বোর হচ্ছিলাম, তখন গেমস খেলে সব চার্জ শেষ করে ফেলেছি। তামতে হতাশ মুখে বলল, আচ্ছা তাহলে আর কি করার, দেখি কি করা যায় বলেই তামসি চলে গেল। কি সুন্দর নিষ্পাপ চেহারা। কে বলবে এমন নিষ্পাপ চেহারার পেছনে একটা শাকচুনি রূপ লুকিয়ে আছে? তামসি আয়নের বোন নয়, এটা নকল তামসি। ওদেরকে বুঝতে দেওয়া যাবে না আমি এত কিছু জেনে ফেলেছি। আমি বাথরুমে খালি একটা টিস্যু বক্সে ফোনটা লুকিয়ে রাখলাম, যদিও কোনোভাবে তামসি বুঝতে পারে যেন ফোনটা না পায়। আমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আকাশি রঙের একটা শাড়ি পরলাম। শেফালিকে ডাক দিতেই ফুস করে পাশে হাজির হলো। আমি লাফিয়ে উঠে বুকে থুতু দিয়ে বললাম, শেফালি তুমি এভাবে আসলে কেন? আমি ভয় পেয়েছি না? শেফালি দাঁতগুলো বের করে বলল, দুঃখিত ভাবিজান, আসলে হাঁটতে কষ্ট হয় তাই উঠতে থাকি। আপনার ডাক শোনার সাথে সাথে অদৃশ্য হয়ে হাজির হলাম। বলুন কিসের জন্য তলব করলেন? আমি বললাম, আচ্ছা বুঝলাম, যাও এক কাপ কফি নিয়ে এসো। একদম কড়া করে এক কাপ কফি, বুঝলে? আমি কথা শেষ করার আগে আবার শেফালি ফট করে অদৃশ্য হয়ে গেল। আমি চমকে উঠে নিজের অজান্তে হেসে দিলাম। যাই হোক, বিনোদনের একটা উপায় তো পেলাম। সারাদিন এসব কাণ্ড দেখবো আর হাসবো। আমি ভেবে শেষ করার আগে শেফালি আবারও হাজির। এবার ভয় পেলাম না। আমার আফসোস হচ্ছে, আমি যদি ওদের মতো উঠতে পারতাম। কফিটা আমার হাতে দিয়ে জিজ্ঞাসা করলো, আমি কি থাকবো ভাবিজান? বললাম, বসো। শেফালির হাতের ইশারা একটা চেয়ার টেনে বসে পড়ল। আমাদের সোজাসুজি আয়ন কাজ করছে। ও মূলত কোঠার দিয়ে কাঠ কেটে কেটে রাখছে। আসলে ওদের বাইরের জগতের সাথে কোনো যোগাযোগ নেই বললেই চলে। তাই অনুষ্ঠানের জন্য কাঠ নিজেদেরই কাটতে হয়। জিনেরা তো কম খেতে পারে না। জিনেরা কি খায় না খায় আমি তো ভালোভাবেই জানি। জিনেরা সাধারণত গরুর হাড় প্লাস গোবর খেতে পছন্দ করে। যেই জিনগুলো ভব করে তারা এসব খেয়ে বেঁচে থাকে। আয়ন ভব করে না, ওরা সাধারণ খাবারই খায়। বিকেলের সোনালি সূর্যের এক ফালি রোদ এসে আয়নের মুখে এসে পড়েছে। আয়ন একটি টি শার্ট আর একটা ট্রাউজার পরে আছে। উফ, সেই লাগছে আমার জামাইটাকে। শেফালি আমার চোখে কোনো দিক দিয়ে সেদিকে উদ্দেশ্য করে তাকিয়ে বলল, একটা কথা বলবো ভাবিজান? আমার সামনে তাকিয়ে বললাম। শেফালি বলল, কিছু মনে করেন না ভাবি, আসলে ভাইজানের ওপর আমার আরো আগে থেকেই ক্রাশ খাইছি। কি সুন্দর তাই না ভাবিজান? কি বডি দেখছেন নি? আমি ভ্রুকুচকে অবাক হয়ে শেফালির দিকে তাকিয়ে বললাম, কি বললা তুমি? তুমিই আমার জামাইয়ের উপর ক্রাশ? শোনো, আমার জামাইটাকে জানটান বলবো না একদম, শুধু ভাই, নো ভাই জানো কি? আর যদি না পারো তাহলে ডিরেক্ট চাচা ডাকবে, ঠিক আছে? এখন যাও এখান থেকে। শেফালি কাছামাছ হয়ে আবারও বলল, আর একটা কথা বলতাম ভাবিজান। আমি বললাম, আর কোনো কথা না, যাও। শেফালির সাথে সাথে অদৃশ্য হয়ে গেল। আছে না গেছে কে জানে। আমার কপাল শেষমেশ কাজের মেয়েরা আমার জামাইয়ের উপর ফিদা। ইহা ভাবা যায়? জামাইকে তো দেখতেছি ভ্যানিটি ব্যাগের মধ্যে নিয়ে ঘুরতে হবে। ভ্যানিটি ব্যাগে থাকতেও পারবে, সমস্যা নেই। আজকে আসুক, কালো টিপ লাগিয়ে দিব আমি। রাত 9:05। আমাকে সবাই অন্য রুমে বসিয়ে রেখেছে। মোট কথা হলো ওদের ঘর সাজানো শেষ হবে, তারপর আমাকে ঘরে নিবে। আপাতত আমাকে এক গাদা মেকআপ দিয়ে সাজাতে বসেছে। মনে হচ্ছে মুখের উপরে ভারী কোনো মুখোশ পরে আছি। আরে আমার জামাইকে আমাকে আজ নতুন দেখবে নাকি? আগে কতবারই তো দেখেছে। এতই সকালে দুজন ঘুম থেকে উঠতে গিয়ে ঠাস করে দুজনের মাথায় বাড়ি খেলাম। ফুলে উঠেছিল, জায়গাটা লাল হয়ে গেল। তখন বুঝি আমাকে খারাপ লাগেনি দেখতে। কে শুনে কার কথা? কি আর করা, চুপচাপ বসে আছি। আয়ান আর আয়াত বাগানে বসে গল্প করছে। আয়নের হাতে ওয়াইনের গ্লাস আয়াত ধীরে ঢেলে দিচ্ছে, আর আয়ান ঢকঢক করে গলায় ঢেলে দিচ্ছে। 9:30 আমাকে রুমে নিয়ে গেল। আমিও চুপচাপ খাটে বসে আছি। বিভিন্ন ধরনের ফুল দিয়ে ঘরটা সাজানো হয়েছে। সব ফুলের নামও জানি না। খাটের মধ্যে বড় বড় করে গোলাপের পাপড়িতে লেখা আমার আর আয়ানের নাম। আমি মুখটা বাঁকিয়ে একপাশে বসে রইলাম। আরে বসে থাকতে থাকতে আমার কোমর ব্যথা হয়ে গেছে। আয়নের আসা নামই নেই। দেখি তো কি করছে। আরে ও না আসলে আমি ঘুমাবো কিভাবে? বরকে রেখে বউ ঘুমে ইম্পসিবল। আমি বেলকনি থেকে নিচে তাকিয়ে দেখি আয়ন আর আয়াত হাসাহাসি করছে। নির্ঘাত আমার কথা ভুলে গেছে আয়ন। আমি লাজ লজ্জা মাথায় রেখে আয়নকে ডাক দিলাম। আয়ন উপরে তাকাতে জিব্বায় কামড় দিয়ে উপরে দৌড়ে আসতে লাগলো।
পেছনে আয়াত ছুটল। মিনিট খানেক পর দরজায় ঠেলা দিয়ে আয়ন আসলো, কিন্তু আয়নকে দেখে আমার সুবিধার মনে হলো না। একটু পরে আরও একজন আয়ন ঢুকলো ভেতরে। ওমা, বাসর ঘরে বিনোদন! কাকে রেখে কাকে বলবো আয়ন বুঝতে পারছি না। এর মধ্যে একজন আয়াত আর একজন আয়ন, সেটা বুঝতে পারছি। একজনের চোখের দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ আমি যাকে বেছে নিব আয়নের মতে আমি তার হব, সে আয়াত হোক আর আয়ন হোক। অন্য একজনের চোখের দিকে তাকিয়ে দেখি সে চোখ ঘুরে অন্যদিকে নিয়ে গেছে, কেমন উসখুস করছে, চোখে হারানোর ভয়। আমি মুচকে এসে দ্বিতীয়জনকেই বেছে নিলাম। আর যাই হোক, আয়াত কখনো আয়নের মতো হতে পারবে না। এক চেহারা হলে কি, এক চিন্তা ভাবনা তো আর না। আয়ন আমাকে মুচকে এসে জড়িয়ে ধরল। আয়াত মাথা নিচু করে নিজের রূপে ফিরে রুম থেকে বের হয়ে গেল। যাওয়ার পর আমি বললাম, আমি এসে সব মেয়েদের মতোই এক হাত ঘোমটা টেনে বিছানায় বসে পড়লাম। কিন্তু এটা কি হলো? আয়ন আমার সামনেই বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। আমি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতে বললাম, দেখো, তুমি নতুন বউ না, আমাকে আগে দেখেছো, আমিও তোমাকে দেখেছি, তাই নতুন বড় বউয়ের মতো ঢং না করে স্বাভাবিক আচরণ করাই শ্রেয়। আমি ফুস করে দীর্ঘশ্বাস ছেড়ে ঘোমটাটা খুলে ফেললাম। বললাম, তাহলে আমি বা বউ সেজে বসে আছি কেন? আয়ন ঠান্ডা দৃষ্টিতে শীতল কণ্ঠে জবাব দিল, কারণ আমিও বর সেজে শুয়ে আছি। তাছাড়া তোমাকে বউ সাজে দেখতে ভালো লাগছে, থাকুন একটু দেখি। প্রথম দিন তো রাগ করে দেখিনি, আজ দেখি। আমি মুচকি হেসে কৃত্রিম রাগ নিয়ে বললাম, মরণ, আমার মনে এত প্রেম টেম নেই বাপু, আমি নিরামিষ, যদি ভালো লাগে থাকুন, নাহলে চলে যান। আয়ন চিত হয়ে শুয়ে এক হাত মাথার নিচে এবং আরেক হাত কপালে থেকে চুল সরাতে সরাতে বলল, তোমাকে দেখে তোমার নিজের মনে হয় তুমি নিরামিষ, কিন্তু তোমার মনের ভাষা আমি বুঝি। আমি যা বুঝি তা হলো তোমার মনে প্রেম উতলে উতলে পড়ছে। আমি মুখ ভেঙচি কেটে আর চোখে আয়নের দিকে ফিরে তাকালাম। আয়ন কথা বলার সাথে সাথে গোলাপি ঠোঁটজোড়া ওঠানামা করছে। হঠাৎ এক কাণ্ড বসিয়ে দিলাম আমি। আয়নকে চেপে ধরে আয়নের ঠোঁটে 2 সেকেন্ডের জন্য চুমু বসিয়ে দিলাম। আয়ন চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। মনে মনে হয়তো ভাবছি, কি ডেঞ্জারাস মেয়ে বাবা, এই মেয়েকে তো ভালো ভেবেছিলাম। বাসর রাতে বরের ওপর রীতিমতো টর্চার শুরু করে দিয়েছে। এটা অন্যায়, ঘোর অন্যায়। এর শাস্তি তোমাকে পেতেই হবে আভা, এক চুলও ছাড় দেব না আমি। কথাটা ভাবতে লজ্জায় কোনোভাবে মুখ ঢেকে দেয়ালের দিকে মুখ করে রইলাম। আয়ন মুখে হাত দিয়ে অবাক হওয়ার ভান করে বলল, আয় হায়, এটা তুমি কি করলা? আমার ভার্জিন ঠোঁটটাকে তুমি একদম নন ভার্জিন বানাই দিলা। এখন আমার বউয়ের কি হবে? যদি আমার বউ জানতে পারে তার গুণধর স্বামী অন্য মেয়ের চুমু খেয়ে এসেছে, তাহলে আমাকে কচু গাছের সাথে গলায় দড়ি দিতে হবে। দিছে ভালো করছো, ভালোভাবে দিতে পারতো না? 2 সেকেন্ডের জন্য কেউ চুমু দেয় নাকি? আমার মনে হয় লজ্জায় এক হাত মাটি নিচে ঢুকে যাচ্ছি। কি করে বসলাম? ছিছি, কি লজ্জা, কি লজ্জা! পূর্ণিমার রাত, চাঁদের আলো জানালার পর্দার ফাঁক দিয়ে রুমের মধ্যে পড়ছে। আমি চুপটি করে আয়নের বাহুডোরে ঘুমিয়ে আছি। এক টুকরো চাঁদের আলো এসে আয়নের মুখে পড়ছে। আয়ন সেটা খেয়াল করেনি। আমি আয়নের মুখের দিকে তাকিয়ে আছি। চাঁদের আলো স্পষ্ট দেখা যাচ্ছে মুখটা। আয়ন এক হাত দিয়ে জড়িয়ে ধরে রেখেছে আমায়। আয়ন বা আমি কেউই ঘুমাইনি। রাত 3টে বাজতে চলেছে। ঘড়ি কাঁটা টিকটিক করে ঘুরে জানান দিচ্ছে। আয়নকে দেখে মনে হচ্ছে আয়ন ভালো নেই, মোটেও ভালো নেই। এক চিলতে হাসিও তার মন থেকে আসে না, সবটাই কৃত্রিম। ছেলেটা যতটাই ভালো থাকার চেষ্টা করছে ততটাই ভালো নেই। বুকের মধ্যে চাপা এক কষ্ট নিয়ে দিন পার করছে। আজ হয়তো আমাকে নিজের কাছে চিরদিনের জন্য রেখে দেওয়ার জন্যই মেনে নিয়েছে। আমিও তেমনটাই করছি। ও যতদিন না মেনে নিত আমি কখনোই ওকে জোর করতাম না। কিন্তু আজকের ব্যাপারটা ভিন্ন। আমার থাকা না থাকার প্রশ্ন এখানে। আয়নের কষ্টটা অনুভব করতে পারছি আজ, কিছুটা হলেও মনের কথা বুঝতে পারছি। তাহলে কি জিনের কিছু শক্তি আমার হতে চলল? হঠাৎ আয়নের চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আমি যে চুপচাপ ওর দিকে তাকিয়ে আছি ও বুঝতে পারিনি। ওর কান্না দেখে আমি নিজেই কেঁদে দিলাম। আয়নের হাতটা ছাড়িয়ে চরম অভিমান নিয়ে অন্যদিকে ফিরে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে কেঁদে দিলাম। আমার হঠাৎ এমন আচরণে আয়ন চমকে গেল। পর মুহূর্তে ভাবলো হয়তো আমি ঘুমের চোখে অন্যদিকে ফিরেছি। কিন্তু যখন আমার নাক টানার আওয়াজ পেল তখন বুঝলো আমি কাঁদছি। দ্রুত নিজের মুখটা মুছে আমাকে নিজের দিকে ফিরিয়ে প্রশ্ন করলো, আভা, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? এনিথিং সিরিয়াস? বলো আমাকে। আয়নের এমন কথায় আমি আরও আবেগপ্লুত হয়ে গেলাম। আমাকে এমনভাবে কাঁদতে দেখে আয়ন এবার ভরকে গেল। আমার চোখের পানিগুলো মুছে আবারও জিজ্ঞাসা করলো, আভা, বলো না, এভাবে বাচ্চাদের মতো কান্না করছো কেন? আমি এবার কান্নার বেগ থামিয়ে প্রশ্ন করলাম, আপনি কাঁদছিলেন কেন? কি এমন হয়েছে যে ওই মেয়ের কথা মনে করে কাঁদতে হবে? আমি তো জোর করে আপনার কাছে থাকিনি। আমাকে ভালোবাসার জন্য আপনাকে কাঁদতে হবে? আমি তো আপনাকে জোর করিনি। সে কেমন মেয়ে যে আপনাকে ছেড়ে চলে যেতে পারে, তার জন্য এমন একটা সময় আপনার কাঁদতে হবে?
আমি মেয়েটার কথা তুলতে আয়ন আমাকে ধমক দিয়ে দূরে সরিয়ে দিল। নিজের চুলগুলো টেনে শান্ত হয়ে বড় বড় শ্বাস টেনে বলল, দেখো বা, আমাকে যা বলা বলো, ওকে নিয়ে কোনো কথা বলবে না তুমি। তোমার কোনো অধিকার নেই এই বিষয়ে কথা বলার। আমি টলমলো চোখে আয়নের দিকে তাকিয়ে আছি। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আয়ন দ্রুত কাছে এসে আমার মুখটা ধরে বলল, আভা, কখনো ভালোবেসেছ? ভালোবাসলে বুঝতে পারতে ভালোবাসার মানুষকে ভুলে থাকে কতটা হাসি খুশি থাকা এই মুখোশ পরা ঘোর কতটা যে কঠিন তা আমি জানি। ও আমাকে ইচ্ছে করে ছেড়ে যায়নি আভা, ও মারা গেছে। কিন্তু মারা যাওয়ার পরে ওর আত্মাটাকে আমাদের শত্রুপক্ষরা বশ করে নিয়েছে। ও আসে আমার সামনে কথা বলে, গল্প করে চলে যায়। আমি অবশ্য এসব নিয়েই পড়েছিলাম, কিন্তু ও আমাকে কেন যেন তোমার কথাই বলেছিল। বলল আমাকে বিয়ে করে নিতে, তাও তোমাকে। আমি রাজি হচ্ছিলাম না, কিন্তু ও বলল আমি বিয়ে না করলে ও আর আমার সামনে আসবে না। আমি সেই ভয়ে তোমাকে বিয়ে করতে গেলাম, কিন্তু ও আরেক কাণ্ড ঘটে বসালো। আমি যাওয়ার পরেই আমার বাবাকে আক্রমণ করলো। আমার বাবা ওকে আটকিয়ে 2 তলার সেই রুমটায় বন্দি করে রেখেছে। কিন্তু ও যেহেতু অভিশপ্ত আত্মা হয়ে গেছে, তাই মাঝে মাঝে কিছুটা সময় মুক্ত হতে পারে। কিন্তু আমার বিয়ের পর ও বলল তোমাকে মেরে ফেলবে। ও আমার সামনে আসে আভা, খুব ইচ্ছে হয় একটা বার জড়িয়ে ধরে বলি, করো না এসব, আমাকে মুক্তি দাও, তোমাকে ভালোবাসার এবার সুযোগ দাও আবার। কিন্তু হয়ে ওঠে না। দিন দিন পিশাচের রূপ নিচ্ছে ও। আমি কি ওকে ঠকিয়েছি আভা, নাকি তোমাকে ডাকাচ্ছি? আমি বুঝতে পারছি না। আমি ওকে ভুলে থাকার চেষ্টা করছি। আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই, কিন্তু আমি ওকে সত্যি মন থেকে ভালোবেসেছিলাম আভা। হয়তো কখনো এমনভাবে কাউকে ভালোবাসতে পারবো না। বাসর ঘরের স্বামীর কাছে তার প্রেমিকার গল্প শোনা, তাও এমনভাবে। এটা মোটেও সহজ ব্যাপার না। একগাদ অভিমান ছুরিতে বললাম, এগুলো অন্যদিন বলতেই পারতেন। আজ একটা রাত অন্তত আপনার সাথে শান্তিতে কাটাতে পারতাম। আয়ন ভ্রুকুচকে বলল, কেন, তোমার অশান্তি হচ্ছে? আমি বললাম, মেয়ে মানেই হিংসুটে জাতি। তারা নিজের সাধারণ কোনো জিনিস কাউকে দেয় না, আবার স্বামীর ভাগ কাউকে দিবে, তাই না? আমি সরি, আমি বুঝতে পারিনি তার ওই সম্পর্কে এমন কথা বলেছি। আর বলবো না, যেখানে আমার কোনো অধিকার নেই। আয়ন হালকা শব্দ করে হেসে বলল, এই বউজান, রাগ করেছ? আমার রাগ উঠেছিল তো। তোমার অধিকার থাকবে না তো কার অধিকার থাকবে বলো? আমি ফুঁসে উঠে বললাম, একদম প্রেম দেখাবেন না। আপনার চালাকে আমি বুঝতে পারি। বাসর রাতে সতীনের কিচ্ছা গল্প শুনছি। হাইওয়ের মতো চড়া কপাল আমার। আয়ন দুষ্টমি সুরে বলল, বউজান তো দেখছি রাগ করেছে খুব। চুমুটুমু দিব নাকি কয়েকটা? আমি চোখ মুখে হাত দিয়ে সোজা আয়নকে জড়িয়ে ধরলাম। আয়ন দীর্ঘশ্বাস ফেলতেই আমি মুখটা উঁচু করে বললাম, আবারও? আয়ন জিভায় কামড় দিয়ে বলল, সরি বউজান। আমি আয়নের বুকেই মাথা রেখে বললাম, শুনুন, আপনাকে একটা জিনিস দেখাবো। আয়ন আস্তে করে বলল, কি? আমি দ্রুত বাথরুমে গিয়ে ফোনটা এনে চার্জে বসে রেকর্ড চালু করলাম। দুজন কথা বলছে। আয়ন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই বললাম, চুপচাপ শুনুন না। আয়ন শুনতে লাগলো। তামসি বলল, আয়াত আমার প্ল্যানটা নষ্ট করে দিল ওই বুড়ি। আয়াত বলল, ঠিক বলেছ, তা না হলে আমিও আফরাকে পেয়ে যেতাম। আমি এই পরিবারকে শেষ করে দিব আয়াত। এরাও আমার পরিবারকে শেষ করেছিল, আমি এদের ছাড়ব না। তাই তো সবে তামসিকে শেষ করে রূপ নিয়ে বাড়িতে ফিরে এসেছি। কিন্তু আয়নের জন্য কিছু করতে পারছি না। যদি এবার ওই আফরাকে দূরে সরাতে পারি, তাহলে আয়ন ভেঙে পড়বে, আর এই স্বপ্নের জিনালয় ভেঙে চুরে শেষ হয়ে যাবে। তবেই তো আমার শান্তি। কিন্তু তুমি তো ভালো ছিল আয়াত, তুমি কিভাবে আমাদের দলে যোগ দিচ্ছ? আমি কখনো হারতে শিখিনি তামসি। এবার আয়ন জিতে যাবে, আমি হেরে যাব? কখনোই না। হ্যাঁ মানছি, এই পরিবার আমাকে লালন পালন করেছে, তার মানে এই না যে তারা আমারই পরিবার। আমি এদের সবাইকে শেষ করে আফরাকে ছিনিয়ে নিব। হ্যাঁ, চিন্তাভাবনা তোমার। তার জন্য আগে মিশমি আপুর সাথে হাত মেলাতে হবে। হ্যাঁ সেটা ঠিক, তবে খেয়াল রেখো কেউ যেন না জানতে পারে। দরজার বাইরে কি কেউ আছে? দেখো তো একটু। আয়ন আমার দিকে তাকাতে আমি বললাম, হয়তো ভাবতেন আমি সংসার নষ্ট করার জন্য বানিয়ে বানিয়ে বলছি, তাই আমি রেকর্ড করে রাখলাম। রেকর্ড শুনে আয়ান রাগে ফেটে যাচ্ছে। শরীর থেকে গরম ধোঁয়া বের হচ্ছে মনে হচ্ছে। আমি সহ্য করতে না পেরে একটু দূরে সরে গেলাম। একটা হাত দিয়ে আয়নকে আস্তে করে ধরে বললাম, আয়ন শান্ত হন, ঠিক হয়ে যাবে সব। এখন এমন করেন না, শান্ত হন। কিছুক্ষণ পরে আয়ন এমনিতেই শান্ত হয়ে গেল। আমাকে একটা হাত দিয়ে জড়িয়ে কপালে আলতো করে একটা চুমু দিয়ে বলল, তুমি জিনালয়কে বাঁচিয়ে দিয়েছ আভা। আমি বললাম, এটা তো আমারও জিনালয়। অবশ্য আমি কিন্তু জিনভূত না। কথা বলতে বলতে টের পেলাম আজান দিচ্ছে। এতদিন আজানের বিষয়টা অদ্ভুত লাগলেও আজ আয়নকে বললাম, আচ্ছা এখানে আজান দিচ্ছে কি? আশেপাশে কোথাও তো মসজিদ নেই। আয়ন ঠোঁট বাঁকিয়ে বলল, চলো ওঠো, দেখাই তোমাকে। আমিও লাফাতে লাফাতে উঠে পড়লাম। আয়ন ব্যালকনিতে নিয়ে বলল, এতদিন তুমি মানুষ ছেলে তাই দেখতে পাওনি, আজ কিছু শক্তি তোমার আছে তাই তুমি দেখতে পারবে, তাকাও। সামনে তাকিয়ে দেখি একটা সুন্দর কারুকাজ করা সাদা মসজিদ। কিছু লোক লাইন ধরে মসজিদের মধ্যে ঢুকছে। সবারই পা মাটি থেকে এক হাত উপরে। ভয়ে সারা শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। অন্য যে কোনো মানুষ এই দৃশ্য দেখলে নিশ্চিত হার্ট অ্যাটাক করত।
আমি ভয়ে আয়নের শার্ট খামচে ধরলাম। আয়ন হাতটা ছাড়িয়ে নিজের চুল হাতে বোলাতে বোলাতে বলল, সারা রাত জিনের আদর সোহাগ পেয়ে আর এখন জিনকে ভয় পাচ্ছ? হায় রে মানুষ, ইস কি লজ্জা। মান সম্মানের 12টা বাজাতে এই লোকটা 1 সেকেন্ডও ভাবে না। আমি কথাটা পাত্তা না দিয়ে সামনে তাকালাম। সামনে থাকা জিনগুলোর শরীর থেকে আলোর রোশনি বের হচ্ছে, চকচক করছে শরীর। আমি জিজ্ঞাসা করতে আয়ন বলল, এরকমটা ভালো জিনদের হয়েই থাকে। যারা ইফরিত জিন তাদের শরীর থেকে কালো ধোঁয়া বের হয়। আমারও হবে, দাঁড়াও দেখাচ্ছি, ভয় পেও না। মুহূর্তের মধ্যেই আয়নের শরীর থেকে আলোর রোশনি বেরোতে লাগলো। পুরো রুম আলোকিত হয়ে আছে। হঠাৎই আয়ান আলোর রোশনিটা বন্ধ করে বলল, চলো, নামাজের সময় হয়ে যাচ্ছে। আমি আর আয়ান উজু করে জায়নামাজে বিছিয়ে নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ করে আয়ান উপর হয়ে বিছানায় শুয়ে পড়ল। আমি আয়ানের পিঠে ঝুঁকতেই বললাম, ঘুমিয়েছেন? আয়ান জবাব দিল, না, কেন? আমি আয়ানকে ধাক্কাতে বললাম, তাহলে উপরে শুয়ে আছেন কেন? সরুন, আমি কোথায় ঘুমাবো? আয়ান আর চোখে আমার দিকে তাকিয়ে বলল, কেন, পাশে জায়গা আছে তো। আমি ফস করে ওঠার সাথে সাথে আয়ান হালকা শব্দ করে হেসে চিং করে শুয়ে পড়ল। আয়নের হাসির শব্দে সারা রুম যেন বারবার হাসছে মনে হচ্ছে। আমি ভয়ে দ্রুত আয়নের বুকে মুখ লুকালাম। মুখ লুকানো অবস্থায় বললাম, জিনদের হাসি এত ভয়ঙ্কর হয়, আগে জানতাম না তো। আমি তো রীতিমতো মরে যাচ্ছি মিস্টার আয়ান। আপনার রূপ আমার পাগল করে দিচ্ছে। এখন চোখের সামনে শুধু আপনাকেই দেখছি। কিছুক্ষণ পরপর মনটা ঠুস করে লাফিয়ে ওঠে। আয়ান হালকা মিষ্টি হেসে বলল, তোমার কাছে মেরে ফেলার আরো ভয়ঙ্কর যন্ত্র আছে বৌজান। মানুষের প্রেমে যে জিনেরা কেন পাগল হয় আমি এখন সেটা বুঝতেছি হারে হারে। ক্ষণে ক্ষণে তোমার সৌন্দর্যতে মুগ্ধ হচ্ছি। তোমার হাসি, বাচ্চাদের মতো বায়না করে কান্না করা, তোমার আর চোখে তাকানো, অল্পতেই খুশি হয়, এগুলো আমায় বড্ড টানে। তুমি সত্যি মেরে ফেলার অস্ত্র। আমি খিলখিল করে হেসে দিলাম। বার কয়েক হাই তুলে আয়নের বুকে ঘুমিয়ে পড়লাম। আয়ন আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। ঘন্টা 2 ঘুমানোর পরেই কিছু একটা শব্দে আমার ঘুম ভেঙে যায়। দেখি আমি আয়নের বুকের মধ্যেই আছি, তবে ও যেন কার সাথে কথা বলছে। হ্যাঁ, ওই তো কে যেন বসে আছে। ভালোভাবে চোখ খুলতে দেখলাম একটা মেয়ে আয়নের পাশে বসে বারবার আয়নের হাত ধরার চেষ্টা করছে। আমি যেই হাতের উপর ঘুমানো, আয়ন যথাসম্ভব সেই হাতটাকে শান্ত রাখার চেষ্টা করছে, আর অন্য হাতটা দিয়ে মেয়েটাকে সরানোর চেষ্টা করছে। কিন্তু মেয়েটা কেঁদে কেটে আয়নকে নরম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আয়নের চোখেও পানি, কিন্তু ও নিজেকে শান্ত রাখছে। আয়নের হাতটা ওই মেয়েটা ধরতে আয়নের চোখ পড়ল আমার দিকে। আমি পিটপিট করে তাকিয়ে আছি আয়নের দিকে। আমি উঠে বসতে আয়নও দ্রুত উঠে বসলো। আমাকে দেখে মেয়েটা অদৃশ্য হয়ে গেল। আমি মুখটা ফুলিয়ে আয়নের থেকে অন্যদিকে মুখ করে বসে রইলাম। আমাকে দেখে মেয়েটা অদৃশ্য হয়ে গেল। আমি মুখটা ফুলিয়ে আয়নের থেকে অন্যদিকে মুখ করে রইলাম। আয়ন অন্য পাশে ফিরে রইল। কিছুক্ষণ অপেক্ষা করেই আমি আয়নের উপর ঝুঁকে বললাম, খুব বেশি ভালোবাসেন ওকে? তাহলে আমি চলে যাই, কি বলেন? আমার কথায় কোনো ভাবাবেগ হলো না আয়নের। মন খারাপ নিয়ে আমি ব্যালকনিতে গিয়ে বসে রইলাম। বেশ কিছুটা সময় পার হওয়ার পর হঠাৎ একটা ধোয়ার কুণ্ডলি পাকিয়ে কে যেন আমার সামনে এসে দাঁড়ালো। এই তো সে মেয়েটা, হ্যাঁ এই তো সেই। আমি কিছু বলে ওঠার আগেই মেয়েটা একটা ভাব নিয়ে আমার সামনেই বসতে বসতে বলল, আমি মিমসি। তোমার বর হয়তো আমার কথা বলেছে। যাই হোক, আজ চুক্তি করতে এসেছি। আয়ন সবসময় আমারই থাকবে। তুমি জোর করে ঢোকার কেউ না। এই যে কাল রাতটা যে কাটিয়েছ, এই রাতটার জন্য অনেক মূল্য দিতে হবে তোমায়। এই রাতটা একান্তই আমার আর আয়নের থাকার কথা ছিল। আমাদের মধ্যে এমন কিছু নেই যা হয়নি। তুমি শুধুই পরল হয়ে আছো। আয়ন শুধু তোমাকে ব্যবহার করছে। শখ মিটে গেলে তুমিও আর কেউ থাকবে না ওর কাছে। এখন বলো, তুমি কি ইচ্ছে করে চলে যাবে নাকি তোমাকে অন্য পথ ধরতে হবে? মিমসির কথাগুলো শুনে খারাপ লাগলো, তবে নিজেকে সামনে নিয়ে বললাম, আমি আভা, আয়নের আভা। নিশ্চয় তুমি আমার কথা জানো, তাই না? পৃথিবীতে এত মেয়ে থাকতে আয়নের জন্য আমাকেই বেছে নিতে হলো তোমায়। নিজের সতীন বানানোর এত শখ, নিজের পায়ে নিজেই কুড়াল মারলা। কালকে রাতটা আমি তো জোর করে কাটাইনি। আয়ন আমাকে চিরদিনের জন্য রেখে দেওয়ার জন্য কালকে রাতটা কাটিয়েছে। তুমি বলছো আমাকে ব্যবহার করছে? আমার বর যা করবে সেটা বৈধভাবেই করবে। তোমার মতো অবৈধতে বিশ্বাসী না আমি। আর বলছো চলে যাওয়ার কথা? তুমি তো মরে গেছো। তোমার নেই কোনো ভবিষ্যৎ। কি দিয়ে বাঁধে রাখবে তুমি আয়নকে? আমি ইচ্ছে করে যাচ্ছি না, যা করার করে নাও। তোমার সাথে কথা বলে ভালো লাগলো সতীন। আমার বলা কথায় মিমসি প্রচন্ড রেগে যায়। এক পর্যায়ে আমার গলা চেপে ধরে মিমসি, আমার শক্তি এখন কতটুকু? এতটুকু শক্তি নিয়ে আমি কিছুই করতে পারবো না। আমার গঙ্গানির আওয়াজ পেয়ে আয়ন সন্দেহবশত বেলকনিতে চলে আসে। আমাকে এই অবস্থায় দেখে আয়ন মিমসিকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। মিমসি আবার তেরে আসার আগেই অদৃশ্য হয়ে যায়। ওর মুক্তির সময় শেষ। আয়ন আমাকে কোলে নিয়ে বিছানায় বসিয়ে দিয়ে পানি খেতে দিল। আমার চোখ মুখে পানির ঝাপটা দিয়ে বলল, তুমি ঠিক আছো? আমার চোখ অসম্ভব লাল হয়ে আছে। আয়নের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে কড়া কণ্ঠে বললাম, আজ আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে আয়ন। আপনি কাকে চান?
আমাকে নাকি মিমসিকে? আয়ন কোনো উত্তর দিল না, তাই আমি আবারও বললাম, ভালোভাবে ভেবে তারপর বলবেন আয়ন, আমি ক্লান্ত, আর সহ্য করতে পারবো না। আপনাকে আমি কাল পর্যন্ত সময় দিলাম, ভাবেন, ভেবে ভেবে তারপর সিদ্ধান্তটা জানাবেন। এই বলে আমি এই রুম থেকে বের হয়ে গেলাম। আয়ন কিছু সময় পরপরই নানান বাহানায় আমার কাছে যাচ্ছে, তবে আমি যতটা সম্ভব দূরত্ব বজায় রেখেই চলেছি। টেবিলে আমি নিজেই নাস্তা দিয়ে চলে গেলাম। আয়ন বারবার আমি কোথায় যাচ্ছি সেটা দেখছে। আমি আমার মনে কাজ করে যাচ্ছি। রাত প্রায় 9টা বাজে। এখানে সন্ধ্যার দিকে কেমন ঝুপ করে রাত নেমে যায়। আমি আয়নের সামনে দাঁড়িয়ে চুল বাঁধছি। পিছন থেকে আয়ন এসে জড়িয়ে ধরল। আমি কোনো রিয়াক্ট করলাম না। একরাশ অভিমান ছুড়িতে বলল, সারাদিন এমন দূরে দূরে রইলে যে, একটা বারও কথা বললে না। আমি কতবার চেষ্টা করেছি কথা বলার জন্য, একটা বার রুমেও আসলে না। তুমি কি আমাকে কোনোভাবে ইগনোর করছো? আমি আয়নের কথার উত্তর না দিয়ে আয়নের হাতটা ছাড়িয়ে বিছানায় গিয়ে চোখ বুজে শুয়ে পড়লাম। আয়নে বিছানায় গিয়ে আমার কোমরটা জড়িয়ে ধরে বলল, প্লিজ বউজান, এমন করো না। তুমি এমন করলে আমার কি হবে বলো তো? আমি তো কথা বললাম না। আয়ন আবারও নিজে থেকে বলল, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আভা। আমি ফট করে চোখ খুলে জিজ্ঞাসু দৃষ্টিতে আয়নের দিকে তাকালাম। আয়ন আমার দিকে না তাকিয়ে বলল, আমি তোমাকে আরো আগে থেকে মেনে নিয়েছিলাম, তবে ভালোবাসতাম তো, ভুলতে তো একটু সময় লাগছিল। ভেবেছিলাম তুমি আমাকে বুঝবে, কিন্তু বুঝলে না। আমি ওকে চাই না। আমি আজ একটা দিনে যতটা কষ্ট পেয়েছি, মিশমি মারা যাওয়ার পরেও এতটা কষ্ট হয়নি। আমি তোমাকে ভালোবাসতে পেরেছি আভা। আমার সাথে রাগ করে এবার আয়ন নিজে উপাস ফিরে শুয়ে পড়েছে। আমি এদিকে ফিরাতে চাইলেও ওর শক্তির সাথে পেরে উঠছি না আমি। তাই বাধ্য হয়ে আয়ন যেদিকে তাকিয়ে আছে সেদিকে গিয়েই ওর হাতের ফাঁক দিয়েই কোলের মধ্যে শুয়ে চুপটি করে রইলাম। আমার আচমকা এমন কাজে আয়ন বোকা বনে গেল। কিন্তু এত রোমান্সের মাঝেও একটা ভুল করে বসলাম। দরজাটা বন্ধ না করেই শুয়ে পড়েছিলাম। দরজায় কোনো প্রকার নক না দিয়ে আয়াত দরজা ঠেলে ভেতরে ঢুকলো। আয়ন ফট করে ছিটকে দূরে সরে গেল। তারপর চুলে হাত বুলিয়ে তোতলাতে তোতলাতে বলল, আরে আয়াত, বস এখানে। কি কি করতে এসেছিস? কোনো কাজ আছে? আয়ন আমার দিকে তাকিয়ে বলল, না, তেমন কোনো কাজ নেই। তোতলাচ্ছিস কেন? লজ্জা পেয়েছিস? আরে এসব তো স্বাভাবিক, তাই না? যাকগে, যেটা বলতে এসেছি, ওই দাদু এসেছে। আমাকে দিয়ে একটা খবর পাঠালো তোদের কাছে। তোদের যথাশীঘ্রই বাচ্চা নিতে বলেছে সে। বিস্তারিত কাল বলে দিবে। আয়াত চলে যেতে আমি আয়নকে চেপে ধরে বললাম, কি এত তাড়াতাড়ি বাচ্চার ভাব হতে চান? আয়ন উল্টো আমাকে চেপে ধরে বলল, কেন, তোমার মন চায় না বুঝি? আমি আবারও চেপে ধরে বললাম, মশাই, এখনো রোম্যান্স করা বাকি রয়ে গেছে। বাচ্চার মা হয়ে গেলে তো আর পছন্দ করবেন না আমায়। বুড়ো হয়ে যাব না আমি? আয়ন আমাকে উল্টে আবারও চেপে ধরে বলল, আরে তাতে কি, আমি বুড়ো হব না বুঝি? আমি ঠোঁট বাঁকিয়ে বললাম, আপনি তো এমনি সুন্দর এবং সুন্দরী থেকে যাবেন। আমি মারা যাওয়ার পরেও আপনি আরো 3 প্রজন্ম বিয়ে করতে পারবেন। আয়ন আমাকে ছেড়ে দিয়ে আরেক পাশে চিত হয়ে শুয়ে হাত পা ছড়িয়ে বলল, আমার বউয়ে গেছে আরো বিয়ে করতে। একটা বউয়ের জ্বালাই বাঁচি না। একজন মরে গিয়ে ফিরে এসে বর্তমান বউয়ের সাথে এখনো সতীন সতীন খেলছে। আবার তুমি মরে গিয়ে আবার ফিরে এসে সতীন সতীন খেলা শুরু করে দিবা। একসময় দেখা যাবে তোমাদের টানাটানিতে আমি ভর্তা হয়ে যাব, নাইলে জ্যান্তই কবরের মধ্যে গিয়ে বসে থাকতে হবে। বলেই হো হো করে হেসে দিল। আমি একগাল হেসে বললাম, আচ্ছা, এত তাড়াতাড়ি বাচ্চা কেন বলুন তো? আয়ন আমার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার এখন বাবা শুনতে ইচ্ছে করছে তাই। আমি বললাম, একদম ফাজলামো করবেন না, যা জিজ্ঞাসা করেছি উত্তর দিন। আয়ন হেসে বলল, আরে বাপু, তুমিও যেখানে আমিও সেখানে। আমি জানবো কিভাবে বলো তো? তার চেয়ে বরং আগে কাজটা করে ফেলি, পরে দাদুর থেকে জেনে নেব। আমি মুখ বাঁকিয়ে বললাম, আমার বয়ে গেছে তো তাড়াতাড়ি বুড়ি হতে। আয়ন আমাকে খপ করে ধরে বলল, শোনো, আমাদের বাচ্চা হবে অর্ধেক মানুষ আর অর্ধেক জিন। ওই পারবে এই জিনালয়কে বাঁচাতে। তুমি জিনালয় রক্ষা করতে পারবে না বলো? আমি অবাক চোখে তাকিয়ে বললাম, অবশ্যই, কেন নয়? আয়ন ভুরু দুটো নাচিয়ে দুষ্টামি সুরে বলল, তাহলে শুরু হয়ে যাক মিশন বাচ্চা। খুব সকাল সকাল চেঁচামেচির আওয়াজে ঘুম ভেঙে যায় আমাদের। অনবরত দরজা ধাক্কাচ্ছে কেউ। আয়ন উঠে দ্রুত শার্টটা গায়ে জড়িয়ে ঘুম ঘুম চোখে দরজা খুলে দিল। দরজা খুলতে ওপাশ থেকে কেউ আয়নকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। ওই বেবি, তোমাকে কত হট লাগছে বলো তো? উফ, কত যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। একটা ছেলেকে ঘুম থেকে ওঠার পর এত ভালো লাগে, সেটা তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না। এখনই তো এত ভালো লাগছে, তাহলে তোমাকে ঘুমের সময় দেখতে কেমন লাগে বলো তো? আচ্ছা, একটু শার্টটা খোলো না, তোমাকে একটু দেখি। আর এই মেয়ে তো বেহায়া, শুধু বেহায়া নয়, চরম লেভেলের বেহায়া। নতুন বইয়ের দরজায় রাত বিরাতে এসে নতুন বইয়ের জামাইকে টাচ করছে। আমি দ্রুত উঠে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আয়নকে ছাড়িয়ে মেয়েটার সামনে গিয়ে মেয়েটাকে দেখতে লাগলাম। শর্ট একটা ড্রেস পরেছে, মনে হচ্ছে এখনই খুলে নিচে পড়ে যাবে। আমি বললাম, কেডা গো আফা আপনি? আমার নিষ্পাপ বরটাকে সকাল সকাল জ্বালাইতে আসছেন? আরে, একটা সতীনকে নিয়েই পারি না, আর একটা সতীন এসে হাজির। আফা মাফ করবেন, ভিক্ষা চাইলে অন্য কিছু চান, আমি জামাইটি দিতে পারবো না। তার চেয়ে এক কাজ করেন, আমার কয়েকটা 3 পিস আছে, আপনাকে দিয়ে দিই। আপনাকে দেখে মনে হচ্ছে ভালো কোনো জামা নেই, বাচ্চাদের জামা পরে ঘুরছেন,
আমার কথায় আয়ান আর হাসি আটকে রাখতে পারল না। মুখটা হাত দিয়ে আটকে অযথা হাসি থামানোর চেষ্টা করছে। মেয়েটা প্রচণ্ড রেগে গিয়ে আয়ানকে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, এই তোমার ঘরে মেয়ে কেন? এই মেয়েটার সাথে তুমি রাত কাটিয়েছ? তুমি তো এমন না, কাজ করতে ঘরে ঢুকেছো বুঝি? তা না হলে আমার মতো এত সুন্দরী রেখে এই মেয়েটার সাথে রাত কাটাবে? ইম্পসিবল। মেয়েটার কথায় আমি মাথায় হাত দিয়ে সিনেমাটিক স্টাইলে বললাম, আরে রাত কাটাইনি মানে? পরপর 4 রাত হয়ে গেছে অলরেডি। প্রথম 2 রাতে তেমন কিছু না হলেও শেষ 2 রাতে না, থাক, আমার লজ্জা লাগছে। তোমার যদি সন্দেহ হয় তবে ওই যে আয়নের কাছে লিপস্টিক আছে, কানের কাছে দেখো, মিলিয়ে দেখো, আমার ঠোঁটো একই লিপস্টিক, গলাও দেখতে পারো, কামড়ে দেখ। মেয়েটা প্রচণ্ড রেগে চলে গেল। আয়ন চোখ বড় বড় করে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, এই দাগটা কখন করলে? এখানে কি এমন দাগ করে? এখন আমি বাইরে যাব কিভাবে? আমি মুখে হাত দিয়ে হেসে ওয়াশরুমে চলে গেলাম। নতুন একটা শাড়ি পরে রান্নাঘরে চলে গেলাম। বোরিং সময় আর ভালো লাগে না, তাই কাজের লোকগুলোকে কমিয়ে আমি নিজেই রান্নায় ব্যস্ত হয়ে পড়লাম। আয়ন সোফায় আচ্ছা অবস্থায় বসে টিভিতে রুদ্রা কার্টুন দেখছে। এত বড় বুড়ো ব্যাটা কার্টুন দেখে ভাবা যায়। অবশ্যই এটা ওর প্রিয় কার্টুন। রুদ্রাও জাদু করে, আয়নও করতে পারে। রান্না করতে করতে প্রায় 12টা বেজে গেছে। সবাই ফ্রেশ হয়ে খেতে বসেছেন। শাশুড়িমা আসেনি, তিনি পানের বাটা নিয়ে বসেছেন পান খেতে। শ্বশুর আব্বা কিসের কাজে যেন কোথাও চলে গেছে। যাওয়ার সময় আয়নকে সাবধানে থাকতে বলেছেন। তামসি আর আয়ন একসাথে নামছে সিঁড়ি দিয়ে। আমার ফুপা শাশুড়ি ও দ্বিতীয় সতীনও একই সাথে আসছেন। আমার রান্নার কাজ শেষ, আমি খেতে বসেছি। শেফালি খাবার বেড়ে দিচ্ছে। আমি আয়নের পাশে বসতেই দ্বিতীয় সতীন মানে রিমি চেয়ার পেতে বসে পড়ল। অন্য পাশে আয়াত আগে থেকেই বসা। অজ্ঞতা আমি অন্য লাইনে চলে গেলাম। আয়ন আস্তে আস্তে এসে চেয়ার টেনে আমার পাশে বসে পড়ল। রিমি চোখগুলো বড় বড় করে বলল, আয়ন, আজ আমার থেকে তোমার বউ বড় হয়ে গেল। আয়ন খুক খুক করে 2 বার কাশি দিয়ে বলল, তুমি আমার কাছে কবে বড় ছিলে রিমি? সবাই হো হো করে হেসে দিল। রিমি টেবিলে একটা থাপ্পড় মেরে বলল, হাসছো কেন সবাই? চুপ করো। আয়ন, আমি এটা আশা করিনি একদম। আমি তোমার কাছে বসলাম, তুমি এই পাশে কেন গেলে? আয়ন মাথা চুলকে বলল, বউয়ের সামনে বসে বউয়ের সতীনের সাথে একসাথে বসে খাওয়া কোনো হাদিস নেই বইন। রিমির কথায় সবাই চুপ হয়ে গেলেও আয়নের কথায় আবার সবাই হো হো করে হেসে ফেলল। আজ শ্বশুর শাশুড়ি কেউ নেই খাবার টেবিলে, তাই জম্পেশ আড্ডা হচ্ছে। তামসি শেফালিকে বলে উঠল, এই শেফালি, পটলের তরকারিটা দিত। আমি তামসিকে বললাম, তামসি, ভদ্রভাবে কথা বলো, শেফালি তোমার বড়। তামসি হঠাৎই অগ্নিরূপ ধারণ করে বলল, সেটা তোর কাছ থেকে শিখতে হবে আমায়, ছোট লোক কোথাকার। আমি হালকা এসে বললাম, আমি তো ছোট লোক হওয়ার পরেও স্বামীর বাড়ির সসম্মানে থাকছি, আর তুমি লাট সাহেবের মেয়ে হয়ে অন্য বাড়িতে ফকিরের মতো থাকছ। লজ্জা তোমারই হওয়া উচিত। আমার কথায় সবাই অবাক হয়ে আর চোখে তামসির দিকে তাকাচ্ছে। তামসি আমাকে উদ্দেশ্য করে বলল, কথা আছে না, অতিবার বেরোনা ঝরে পড়ে যাবে। আমিও ওকে উদ্দেশ্য করে বললাম, একটুখানি বাকি আছে, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। তামসি চোখ রাঙিয়ে নিজের রুমে চলে গেল। পেছনে আয়াতও তামসিকে ডাকতে ডাকতে চলে গেল। আমি টেবিলের জিনিসপত্র গোছাতে শেফালির সাথে সাহায্য করলাম। তারপর আয়ন আর আমি একই সাথে নিজের রুমে গেলাম। রিমি আর ফুপি বিড়বিড় করতে করতে নিজেদের রুমে গেলেন। দুপুরে ভাত খেয়ে যে যার মতো ঘুম দিচ্ছে। আমার দুপুরে ঘুম হয় না, ছোটবেলা থেকে অভ্যাস। আমি তাই বেলকুনিতে গিয়ে বসে রইলাম। আয়নের অবশ্য অনেক ঘুম, তবুও আজ আমার সাথে বেলকুনিতে বসে আছে। দুজনেই ভর দুপুর বাগান বিলাস করছি। আশ্চর্য, পৃথিবীটা খুবই সুন্দর যদি মন থেকে উপভোগ করা যায়। এই ভ্যাপসা গরমেও বাগান বিলাস করা সত্যি আশ্চর্যের বিষয়। আয়ন আমার সাথে হাত ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলছে, আর আমি মুগ্ধ হয়ে আয়নকে দেখছি। হঠাৎ একটা প্যাঁচা এসে আয়নের হাতে বসলো। আয়ন প্যাঁচাটার মুখের কাছে কান নিয়ে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর উড়িয়ে দিল। এই ভর দুপুরে প্যাঁচা কোথা থেকে আসলো ভেবে পাচ্ছি না। প্যাঁচা তো দিনে দেখা দিত না, আর তাছাড়া প্যাঁচা এখন বিলুপ্ত প্রায়। বাংলাদেশে প্যাঁচা সচরাচর দেখাও যায় না, কিন্তু জঙ্গলের ভিতরে প্যাঁচা আসতেই পারে স্বাভাবিক। আয়ন আঙ্গুল দিয়ে ভুরু চুলকাচ্ছে। খুব বেশি টেনশন থাকলে আয়ন এটা করে। আমি আয়নের পিঠে হাত দিয়ে বললাম, কি হচ্ছে আয়ন, এনিথিং সিরিয়াস? আয়ন আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ আব্বা খবর পাঠিয়েছে, আমাকে যেতে হবে। প্রতিপক্ষ যুদ্ধ ঘোষণা করেছে, আমাকে যেতেই হবে। তবে তোমাকে রেখে যেতে মন চাইছে না। আয়নের দৃষ্টি ঘোলা হয়ে আসছে। আমি নিজেকে দ্রুত সামলে নিয়ে বললাম, আমার জন্য চিন্তা করো না আয়ন, তুমি যাও, আমি অপেক্ষা করব। আয়ন আমার মুখটা হাতের মধ্যে নিয়ে বলল, যদি কখনো না ফিরি। আমার বুকটা ধক করে উঠল। আমি দ্রুত বললাম, আরে বোকা, এমন কথা বলো না, তাড়াতাড়ি ফিরে আসবে তুমি। আয়ন আমার কপালে আলতোভাবে একটা চুমু দিয়ে বলল, আমার অনাগত সন্তানের জন্য আমার দোয়া রইল। যদিও পৃথিবীতে আসে আর আমি ফিরে না আসি, ওর মধ্যেই আমাকে দেখতে পাবে। আমি ঠায় দাঁড়িয়ে আছে। একটু আগেও অজানা আশঙ্কার কথা জানতাম না। আয়ন আর পেছনে ফিরে না তাকিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি ব্যালকনি থেকে তাকিয়ে আছি। যদি আয়ন ফিরে না আসে তাহলে আমি কাকে নিয়ে বাঁচব? এমন মনে হচ্ছে কেন আমার? এমন তো কখনো ভয় লাগেনি আমার।
কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়েছি মনে নেই। আজ মনে হচ্ছে মরার ঘুম ঘুমিয়েছি। রাত প্রায় 2টো, আমার ঘুম ভেঙে গেছে। ঘরে আলোর ছিটে ফোটাও নেই। চারিদিকে এক অজানা ভয়ে চুপসে আছে। ঘুটঘুটে অন্ধকারে আজ বেশ ভয় লাগছে আমার। কেমন হঠাৎই গরম লাগতে শুরু করলো। মনে হচ্ছে ঘরে আগুন লেগেছে, কিন্তু হঠাৎই ঘরটা ঠান্ডায় হিমশীতল হয়ে গেল। ঠান্ডায় রীতিমতো চকচক করে কেঁপে উঠছে আমি। হঠাৎই অন্ধকারে আমার গলায় কারোর হাতের স্পর্শ পেলাম। হ্যাঁ, কেউ আমার গলা চেপে ধরেছে। শ্বাস নিতে পারছি না। আচমকায় হাত ছাড়িয়ে দূরে ছিটকে পড়লাম আমি। লাইটের সুইচ হাতড়াতে অন করতে দেখি মিমসি তেড়ে আসতে বললাম, দাঁড়াও, কার জন্য আমাকে মারছো? আয়নের জন্য? আরে তারই তো জীবনের গ্যারান্টি নেই। শোনো মিমসি, আয়ন যদি একটা বার বলতো না আমি মিমসিকে চাই, আমি চলে যেতাম। বিশ্বাস করো, আমি জানি তুমি কতটা ভালো, নাহলে আয়নের মতো ভালো একটা ছেলে তোমাকে ভালোবাসতো না। তুমি বেঁচে থাকলেও আমি সরে যেতাম, কিন্তু তুমি বেঁচে নেই। দেখো, স্বাভাবিক জীবনযাপন তুমি করতে পারবে না কিছুতেই। না তুমি সুখী হতে পারবে, না আয়ন তোমাকে পেয়ে সুখী হবে। বরং আমাকে মেরে ফেলে আয়নের জীবনটা নষ্ট করে দিতে চাইছো তুমি। তোমার কাছে হাত জোর করছি আমি, আয়নকে তুমি বাঁচাও। আমি জানি তোমার অনেক শক্তি, তুমি পারবে। আমার কথায় মিমসি কিছুটা নরম হলো, বলল, আয়ন কোথায়? আমি আস্তে করে বললাম, জানি না, তবে আয়নের বাবা যেখানে গেছে সেখানেই গেছে। মিমসি বলল, আভা, আমি বুঝতে পেরেছি, তুমি আমার বাঁধনটা খুলে দাও, না হলে আমি যেতে পারবো না। আমি ওর কথা মতো উঠে 2 তলার সেই রুমে গেলাম। দেখতে পেলাম মিমসিকে বেঁধে রাখা হয়েছে। তাও মিমসি শুধু আয়নের নাম করে যাচ্ছে। একটা ছেলেকে কতটা ভালোবাসলে একটা মেয়ের মৃত্যুর পরেও ফিরে আসতে পারে। আমি মিমসির বাঁধনটা খুলে দিতেই মিমসি বিশাল এক দানব মেয়েতে পরিণত হলো। এমন ভয়ঙ্কর চেহারা আমি আগে কখনোই দেখিনি। ভয় আমার গলা শুকিয়ে আসছে। মিমসি আমাকে বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। এই আংটিটা নাও, যখন বিপদে পড়বে আংটিতে ঘষা দিলে আমি চলে আসবো। এবার আমি আসি, আয়নকে বাঁচাতে হবে। এই বলেই মিমসি ধোয়ার আকার ধারণ করে চলে গেল। আমি চিন্তামুক্ত হয়ে এই রুমটা থেকে বেরিয়ে আমার রুমে চলে আসলাম। দিনের পর দিন যায়, কিন্তু আয়ন ফিরে আসছে না। সাথে শ্বশুর আব্বাও না। আয়নের মা তো রীতিমতো কান্নাকাটি জুড়ে দিয়েছে। বেশ কয়েকবার মিমসির দেয়া আংটিটা ঘষে দেখছি, মিমসির কোনো খবর পাওয়া গেল না। কত রাতে যে আমি ভুলভাল স্বপ্ন দেখে জেগে আয়নকে ডেকেছি তার হিসাব নেই, কিন্তু আমার আয়ন আর আসছে না। মাস 2 পরে হঠাৎ একদিনই মিমসি এসে হাজির। আমি দ্রুত নিজেকে সামলে নিয়ে বললাম, কি খবর মিমসি? তোমাকে যে কতবার ডাকলাম, আসলে না কেন? আয়ন কোথায়? মিমসি তখন কথা বলার অবস্থায় নেই। শরীর থেকে কালো কুচকুচে রক্ত পড়ছে ওর। আমি মিমসিকে ঝাঁকাতেই বলল, আমি পারিনি আভা, আয়নকে বাঁচাতে আমি পারিনি। অনেক চেষ্টা করেছে আভা, আমারও সময় শেষ, আমি বাঁচাতে পারলাম না ওকে। শেষ মুহূর্তে একবার দেখার সুযোগও পাইনি আমি। কতটা পোড়া কপাল হলে এমনটা হয় বলো? কথাটা শোনা মাত্রই মনে হলো পৃথিবীতে আমার কেউ নেই। পৃথিবীতে বেঁচে থাকা আমার জন্য নিছক এক কল্পনা মাত্র। চোখ থেকে এক ফোঁটা পানিও পড়ল না। মিমসি আমাকে ঝাঁকুনি দিতে আমি বসে পড়লাম। মিমসি এখনও কান্নাকাটি করছে। হঠাৎ আমার রুমে তামসি আর আয়াত ঢুকলো। আয়াত আমাকে ধরে বলল, আফরা, চিন্তা করো না, আয়ন মরে গেছে তাতে কি, আমি তো আছি, চলো বিয়ে করে নেই। আমি আয়াতকে সজোর একটা ধাক্কা দিয়ে সরিয়ে দেই। তামসি রেগে উড়ে এসে আমার গলা চেপে ধরল। আমার কোনো অনুভূতি মনে হচ্ছে না। মিমসি এসে তামসিকে ধরে এক চড় দেয়, অথচ মিমসি নিজেই কথা বলার অবস্থায় নেই। প্রায় ঘন্টাখানেক আমার সামনে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারিনি। শুধু দেখলাম আয়াত তামসি কুকিয়ে কুকিয়ে মারা গেল, কিন্তু মিমসি আরো আঘাত পেয়ে নিজেই ধোঁয়ার সাথে মিশে গেল। নিচে পড়ে রইল একটা কাগজ। কাগজটা খুলতেই দেখলাম একটা চিঠি। প্রিয় বউজান, সত্যি তোমাকে পেয়ে জীবন আমার ধন্য, কিন্তু সুখে থাকার মুহূর্তগুলো কত তাড়াতাড়ি কেটে গেল, তাই না? দেখো, মৃত্যু পর্যন্ত একসাথে থাকার শপথ করেও আজ আমি আগে চলে যাচ্ছি। বাবা ডাকটা শোনার কত শখ ছিল আমার, কিন্তু আজ বাচ্চাকে তোমার মুখটাও দেখেও মরতে পারলাম না। এর থেকে আর বড় কষ্ট কি হতে পারে বলো? তোমাকে একা রেখে যাব সত্যি কল্পনা করিনি। তোমার কোনো তুলনা হয় না আভা, তুমি সত্যি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। আর কিছুক্ষণ পর আমি মারা যাব। তোমাকে খুব দেখতে ইচ্ছে হচ্ছে, আবার সে একটা বার সবাই মিলে খাবার টেবিল আড্ডা দিতে ইচ্ছে করছে। আর একটু সময় পেলে মনে হয় পৃথিবীটা খুব করে দেখতে যেতে পারতাম। আফসোস পারলাম না। আর যারা আমাকে তোমার জীবন থেকে, আমার মায়ের কোল থেকে কেড়ে নিল, তুমি তাদের ছেড়ে দিও না আভা। যদি আমি না ফিরি তবে আমার বাচ্চার মধ্যেই তাকে খুঁজে পাবে। আমি আমার জিনালয়কে রক্ষা করতে আবার ফিরে আসবো। মৃত্যু খুব নিকটে আভা, আমি পারছি না, বিশ্বাস করো। আমি বাঁচতে চাই, সুখে সংসার করতে চাই। আমাকে যদি বিধাতা এমন ভাবেই নিয়ে যাবেন তবে পৃথিবীতে কেন পাঠালেন আভা? বেশি সময় নেই, আমাকে যেতে হবে। ওই নিষ্ঠুর বিধাতা আমার জীবনের সুতো ধরে টান দিয়ে ফেলেছে। শুভকামনা আমার বউজান আর ভবিষ্যতের বাচ্চার জন্য। ইতি তোমার আয়ান।
বেশ কিছুটা বছর পরে আমি বেলকনিতে বসে আছি মোটা ফ্রেমে চশমা পরে। বয়স 40-45-এর কোঠায় এসে দাঁড়িয়েছে। সেই বিশাল রাজপ্রাসাদটা আজ জরাজীর্ণ। কাজের লোকে গমগম করা বাড়িটা আর তেমন গমগম নেই। শাশুড়িমা গত হয়েছেন আয়ান মারা যাওয়ার বছর 2 পরেই। শ্বশুর আব্বার কোনো খোঁজ পাওয়া যায়নি। তিনি আদৌ বেঁচে আছেন কিনা বলতে পারছে না কেউ। কাজের লোকগুলো সব চলে গেলেও শেফালি ছেড়ে যায়নি। কিছুক্ষণের মধ্যে একজন সুদর্শন যুবক এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, ওহো, তুমি এখানে বসে আছো? তুমি জানো না আজ বাড়িতে কত কাজ আছে? শেফালি কোথায়? শেফালি, তুমি ওঠো। আমি হালকা হেসে বললাম, তুমি যাও, আমি আসছি। আজ বাড়িটা আবার নতুন করে সাজানো হবে। জীবনটাকে নতুন করে সাজিয়েছি, নিজেকে সামলে নিয়েছি। আজ মনে হচ্ছে জীবনটা সেই আগের মতো। আমি আবারও হালকা এসে দেয়ালে ঝুলিয়ে রাখা আয়নের ছবির কাছে গেলাম। দেখছেন আয়ান, আপনার ছেলে আজ কত বড় হয়ে গেছে। সেম আপনার মতোই হয়েছে। আপনি আপনার কথা রেখেছেন আয়ান। আপনি আপনার ছেলের মাঝেই ফিরে এসেছেন। কাল আপনার মৃত্যুবার্ষিকী। কালকে আমার ছেলে আপনার মৃত্যুর প্রতিশোধ নেবে। যদি কপালে সুখ লেখা থাকে তাহলে আবার আমার ছেলে আমার কোলে ফিরে আসবে। না হলে আপনার ছেলেকে আপনার কাছেই একই দিনেই পাঠিয়ে দেব। ওহ মা, তোমাকে না সে কখন ডেকে গেলাম, তুমি আবার আব্বুর ছবির সামনে বসে কাঁদছো। তোমাকে না বারণ করেছে আমি? এতে আব্বু কষ্ট পাই। আমার আব্বু মানে আমিও কষ্ট পাই। আমার জীবনে আমি কখনো তোমাকে এই 4 দেয়ালের বাইরে যেতে দেখিনি। এই দেখো, আমি একেবারে হুবহু বাবার মতোই। দেখতে ইচ্ছে করলে আমাকে 2 চোখ ভরে দেখবে। তোমার তো আরও সুবিধা হয়েছে মা। যাদের আপনজন মারা যায় তারা কখন ইচ্ছে করলে আর দেখতে পারে না, আর তুমি তো আরামসে সুযোগ সুবিধা ভোগ করছো মা। আমি মুচকে এসে আয়নের মাথায় হাত বুলিয়ে বললাম, চলো। সেই বাড়ি, সেই রান্নাঘর, টেবিল, টিভি দেখার সোফা দেখলেই বুকটা ছ্যাদ করে ওঠে। এই 1 বছরের অবহেলায় বাড়ির যা হাল হয়েছে তাতে বোঝার চাই যে এটা জঙ্গল থেকে কিছুটা কম নয়। সেই আগের মতো করে আমি, ফারহানা আর শেফালি মিলে পুরো ঘর সাজিয়ে গুছিয়ে রাখলাম। রাত প্রায় 8টা বাজে। ঝুপ করে অন্ধকার নেমে গেছে। চারিদিকে ঝিঝি পোকা আর ভুতুম প্যাঁচার ডাক। আজও আমার খুব ভয় লাগছে। মনে হচ্ছে আয়ন আছে আমার চারপাশে আছে। আমি চুপচাপ উঠে বসে রইলাম। ঘুম আসছে না। আজ খুব করে আয়নকে মনে পড়ছে। খুব সকাল সকাল ঘুম ভেঙে গেছে। আজও ওই দূরের মসজিদে জিনেরা নামাজ পড়তে এসেছে। একজোড়া টুনটুনি পাখি বেলকনিতে আরামসে বসে একে উপরের মাথা ঠুকরে দিচ্ছে। আমি হাই তুলতে তুলতে ওয়াশরুমে গিয়ে উজু করে নামাজে দাঁড়ালাম। আমার প্রতিবারের মতোই মনে হয় নামাজের সময় বরাবরই আয়ন আমার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছে। তাই আমার এই সময়টুকুই বেশি ভালো লাগে। দীর্ঘক্ষণ নামাজে বসে থাকার পরে ফারহানের ডাকাডাকিতে অনিচ্ছা সত্ত্বে উঠে আসতে হলো। আমাকে দেখে আয়ন আমাকে জড়িয়ে ধরে বলল, মা চলো বাইরে চলো, আমি কাঠ কেটে দিচ্ছি, রান্নার আয়োজন করতে হবে। আমার এত সকালে ভয় করছে, চলো না। এই ভয় পাওয়া ছেলেটাকে কি পারবে জিনালয়কে রক্ষা করতে? ফারহান আমার হাত ধরে নিচে নামিয়ে দিচ্ছে। আমি ভারী চশমাটা চোখে এঁটে কাপা কাপা হাতে ফারহানার হাত ধরে নামছি। আজ আয়নের মৃত্যুবার্ষিকী। সে উপলক্ষে জঙ্গলের কিছু পশু পাখিদের খাবার দেওয়া হবে। আয়নার বাবা মারা যাওয়ার পর কোনো আত্মীয় স্বজনরা একেবারের জন্য উকি দিতেও আসেনি। তাই মৃত্যুবার্ষিকীতেও তাদের আসা হয়নি। এখানে কাকপক্ষী ছাড়া কেউ আসবে না। আয়নের ভাই অবশ্য মারা যাওয়ার সময় এসেছিলেন, তাও একা, আর এখনো আসেননি কখনো। আজ ফারহান সে আয়নের মতো করেই কাট কাটছে। সেদিনের শেফালির কথা ভেবে ফিক করে হেসে ফেললাম। আজও শেফালি আমার পাশে আছে, নেই শুধু সেই হাসি খুশি মুখটা। এক নিমিষে হ্যাপি ফ্যামিলিটা শেষ হয়ে গেল। আজও সেই ভ্যাপসা গরম পড়েছে। চারিদিকে গরমে অগ্নিতুপ্ত রূপ ধারণ করে আছে। মনে হচ্ছে বিধাতা আজও আমার উপরে রাগ করেছেন খুব। সেদিনও রাগ করে আমার থেকে আয়নকে কেড়ে নিয়েছিলেন উনি। জঙ্গলের কিছু পশু পাখির প্রতি বছরেই এই দিনে খাবার খেতে আসে। ওরা কিভাবে বুঝে যায় বলতে পারি না। দুপুরের কড়া রোদে সবাই বাগানে খালি জায়গাটায় খেতে বসেছে। একটা দিনের জন্য ওরা না হয় ভালো খেতে পারুক। বাড়িতে পুরনো তাঁবু ছিল, সেটা টানিয়ে দেওয়া হয়েছে। শেফালি খাবার দিচ্ছে। আমি ফারহানকে ঘরে ডেকে নিয়ে গিয়ে বললাম, আজ আমি একটা জিনিস চাইবো, দিবি? ফারহান হালকা এসে বলল, আমি জন্ম থেকে যা চেয়েছি তুমি দিয়েছ। আজ তুমি মুখ ফুটে কিছু চাইলে আমি দেব না, বলো? আমি চোখ থেকে চশমা নামিয়ে অতি যত্নে রাখা সিন্দুকটা থেকে একটা চিঠি বের করে ফারহানের হাতে দিয়ে বললাম, বদলা নে। আমি বদলা চাই। তোর কাছে একটা অনুরোধ, আমি তোর কাছে ভিক্ষা চাইছি। ফারহান আমাকে ভরসা দিয়ে বলল, অবশ্যই মা। যাদের জন্য আমি বাবাকে এক নজর দেখতে পারিনি, তোমার মুখে হাসি দেখিনি, তাদের আমি ছাড়বো না মা। আমি কথা দিচ্ছি মা, বদলা নিয়ে তবেই ফিরব। যদিও প্রাণ দিতে হয় তবুও আমি বদলা নিয়েই ছাড়ব। বুকের মধ্যে চাপা কষ্টটা রেখে ফারহানকে বিদায় দিলাম। ফারহানের মধ্যে অজানা এক শক্তি আছে যেটা জিনালয়কে রক্ষা করতে পারবে। এটা আয়ানি আমাকে বলেছিল চলে যাওয়ার আগে। প্রায় 3 দিন হয়ে গেছে ফারহানের কোনো খোঁজ পাওয়া গেল না। শেফালি অনেকবার চেষ্টা করেও তবুও পারিনি।
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সন্ধ্যা নাগাদ ফারহান আসলো। হ্যাঁ, ফারহান এসেছে, তবে আমার জীবনের সবচেয়ে মূল্যবান উপহারটা নিয়ে এসেছে। মোটা ফ্রেমের চশমাটা হাতের কনুই দিয়ে মুছে ভালোভাবে এটা দেখতে দেখি একই চেহারা দুজন যুবক দাঁড়িয়ে আছে হাসি মুখে। একটা আমার ফারহান, ও তবে অন্যটা কে? আয়ান। আয়ান নাকি? হ্যাঁ, আমার আয়ান। আমি কাঁপতে কাঁপতে দাঁড়াতেই পড়ে যেতে নিলাম। দুজনেই দুদিক থেকে এসে আমাকে ধরল। আজ এতটা বছর আমি মৃত আয়ানকে কিভাবে ফিরে পেলাম? এটা কি আমার নিছক কল্পনা নাকি সত্যি? আয়ান হেসে আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি ঠিকই দেখছো বৌজান, আমি আয়ান, তোমার আয়ান। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। ফারহানের দিকে তাকাতেই ফারহান বলল, হ্যাঁ মা, আমি বাবাকে ফিরিয়ে এনেছি। বেশ কিছুক্ষণ কান্নাকাটির পর্ব চলল। এটা খুশির কান্না। কিছুক্ষণ পরে আয়ান বলতে লাগলো, আমি ঠিকই বাড়ি ফিরছিলাম, কিন্তু মিমসি আমাকে বন্দি করে রেখে গেছে। ওর সময় শেষ হয়ে গিয়েছিল, তাই আমাকে কারোর হাতে দিবে না বলে বন্দি করে রেখেছে। বছরের পর বছর এই বদ্ধ ঘরে ডুকরে ডুকরে কেঁদেছি। আমি ভুরুকুচকে বললাম, তাহলে আমাকে মিমসি বাঁচালো কেন? আয়ান সোফায় ঝুঁকে বসে বলল, ও চেয়েছিল তুমি আমি দুজনে দূর থেকে মৃত্যু পর্যন্ত কষ্ট পাই। আমি ফের জিজ্ঞাসা করলাম, বাবা কোথায়? তিনি কি বেঁচে নেই? আয়নের মুখটা চুপসে যায়। শান্তস্বরে বলে, না, সেদিনই বাবা মারা যায়। আমিও বাবাকে বাঁচাতে পারিনি, তবে আমার সেদিন ঠিকই জয়ী হয়েছিলাম। আমার মন ক্ষুণ্ণ হলো। কিছুক্ষণ চুপ থেকে আয়ন প্রশ্ন করে, মা মারা গেছে তাই না? ফারহানা বলল, আমার শখের জিনালয় রাজ এই অবস্থা, সবাই চলে গেছে, তুমি যাওনি কেন? আমি আয়নের হাত ধরে বললাম, এটাই তো আমার শেষ জায়গা, আমি আর কোথায় যাব বলুন তো? আয়ন ঠোঁট প্রসারিত করে হাসে। আমি প্রশ্ন করলাম, ফারহান আপনাকে কোথায় পেলেন? আয়নের মুখ থেকে যেন হাসিটা উধাও হচ্ছে না। হেসেই বলে, যেখানে গিয়েছিলাম সেখানেই। একটা বদ্ধ রুম তৈরি করা হয়েছিল, আমার রক্ত ছাড়া কেউ খুলতে পারবে না, এমনটাই বলা হয়েছিল। ফারহান আমার ছেলে বলেই পেরেছে। কৌতূহল বশত ঘরটা খুলতেই আমাকে দেখতে পেল। নিজের চেহারার মতো আর একজনকে দেখে কি অবাকটাই না হলো ছেলেটা। এতটা বছর আমি শুধু কেঁদেই চলেছি। যদি একবার জানতাম আয়ান বেঁচে আছে, তবে হয়তো আমি ওকে ছাড়িয়ে আনতে পারতাম। ফারহান নিজের রুমে ঘুমিয়ে আছে, 3 দিন ঘুমায়নি বেচারা। আমি আর আয়ান ব্যালকনিতে বসে আছি। আমি মাথা নিচু করে তাকিয়ে আছি। আয়ান চেয়ারে ঠেস দিয়ে পায়ের উপরে পা তুলে আমার পরীক্ষা নিরীক্ষা করছে। আয়ান এখনো সেই 25 বছরের মতোই, আর আমি 40 বছরের বুড়ি। ভাবতে কেমন লাগে, তাই আয়ানের চোখের দিকে তাকানোর সাহস পেলাম না। আয়ান আমাকে উদ্দেশ্য করে বলল, এই বুড়ি, আমার বৌজনকে দেখেছ? আমি মাথা উঁচু করে বললাম, ঠাট্টা করছেন আমার সাথে? আয়ান ভুরুকুচকে মাথা নাড়িয়ে বলল, একদম না, আমি আমার বৌজনকে খুঁজছি। আমি রাগে ফুঁসে উঠে বললাম, বুঝেছি, এখন আমাকে ভালো লাগছে না, আমি বুড়ি হয়ে গেছি তাই না? আমি তো আগেই বলেছিলাম, আপনি তো কত পাম মেরেছিলেন। আমার সত্যি সত্যি চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। আয়ান ব্যস্ত হয়ে আমাকে ধরে বলল, এই পাগলি, কাঁদছ কেন? আমরা জিন, আমাদের চেহারা এমনই থাকে, তবে আমি তো তোমার থেকে বুড়ো, দেখবে? বলে 80 বছরের খুনখুনে বুড়োর বেশ ধরে বলল, এইটা আমার আসল রূপ। আমি অবাক হয়ে বললাম, আপনি তো বড় মাপের বাটপার। আয়ান হেসে আমার বয়সী পুরুষের মতো হয়ে চেয়ারে বসলো। সামনে থেকে কয়েকটা আধা পাকা চুল কপালে লেপটে আছে। মুখ ভর্তি হাসি নিয়ে বলল, এবার ঠিক আছে বৌজান? আমি খিলখিল করে হেসে আয়নের কাঁধে মাথা এলিয়ে দিলাম। সামনে থাকা রেলিংয়ে সেই টুনটুনি জোড়া আবারও একজন আরেকজনের মাথা ঠুকরি দিচ্ছে। আজ আমার জিনালয় হাসি খুশিতে আবার ভরে উঠল। কখনো ভাবিনি সেই স্বপ্নের জিনালয় বাড়িটা একদিন আমার হবে।